আজ আমি আপনাকে যে ঘটনাটি আপনার সাথে শেয়ার করছি তার পরিণাম ফল এখনো আমাকে ও আমার ভাইকে বয়ে বেড়াতে হচ্ছে। ঘটনাটি আজ থেকে ৩-৪ বছর আগের। তখন গরমের সময়, ওই সময় আমরা রাতের বেলা ছাদে উঠে বসে থাকতাম। আমরা যখন যেই বাড়িতে থাকতাম এটা ছিল 5 তলা একটি বিল্ডিং। বাড়ির পেছনে বড় একটা উঠান আর কিছু লোকাল ঘর বাড়ি ছিল। সেদিন ছিল পূর্ণিমার রাত এবং কারেন্ট নাই, তাই অসহ্য গরম। আমরা ছাদে বসে গল্প করছিলাম। তখন রাত 1:30 বা 2টা। হঠাৎ বাতাসে খুব পচা একটা গন্ধ, মাংস পচে গেলে যেমন গন্ধ পাওয়া যায় তেমন, এবং গন্ধটা খুব তীব্র ছিল। তাই আমার ভাই উঠে গিয়ে খুঁজতে লাগলো যে গন্ধটা কোনখান থেকে আসছে। আমি ফোনে কথা বলছিলাম, হঠাৎ করে দেখি ও আমাকে ইশারায় কাছে ডাকছে। আমি ফোনটাকে কেটে দিয়ে ওর কাছে গেলাম। ও আমাকে বলল, ভাইয়া দেখো তো এত রাতে নিচে ওটা কে দাঁড়িয়ে আছে। আমি নিচে তাকালাম, দেখলাম আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক নিচে বিল্ডিং এর কোনায় একজন মেয়ে দাঁড়িয়ে আছে মাথায় ঘোমটা দিয়ে। খুবই অবাক হলাম, এত রাতে একটা মেয়ে সাদা কাপড় পরে এভাবে দাঁড়িয়ে আছে। আমরা দুজন অনেকক্ষণ চুপচাপ ছিলাম। আর কথা বলা দরকার ওই সময় গন্ধটা খুবই তীব্র আকার ধারণ করেছিল। যাই হোক, এমন সময় রাতের নিস্তব্ধতা ভেঙে দিয়ে আমার ফোনটা বেজে ওঠে। তারপর যা দেখলাম তা আমি কোনোদিন ভুলব না। দেখলাম বিভৎস একটা মুখ ওপর দিকে তাকালো, জলজল করছিল চোখ দুটো। আমরা দুই ভাই দৌড়ে বাসায় চলে আসি আর উঠিনি ছাদে। ঘটনাটা এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু এরপর থেকে গভীর রাতে আমরা আমাদের দরজার বাইরে কারো পা হাঁটার আওয়াজ শুনতাম, ঠক ঠক করে শব্দ হওয়া শুনতাম। আমি রাত জেগে পড়াশোনা করাটা ছেড়ে দেই এবং এতে আমার মা বাবা দুইজনই খুব অবাক হন, কিন্তু কাউকে বলিনি। এভাবেই প্রতি রাতে চলতে লাগলো। 1 সপ্তাহ পর রাত 9টা কি 10টা আমার বাসার সবাই আমরা বসে টিভি দেখছিলাম। হঠাৎ করে সামনের দরজাটা খুলে যায়। কোনো বাতাস নাই, কেউ নাই। আমরা ব্যাপারটাকে গুরুত্ব দেই না। আমার বাবা উঠে গিয়ে দরজা লক করে দিলেন। কিছু সময় পর প্রচন্ড শব্দে দরজা খুলে যায়। আমরা চিৎকার করে উঠি, সবাই খুব অবাক হয়ে যায়। আমার বাবা দৌড়ে নিচে নেমে দেখলেন কেউ নেই। আমাদের বাসার পাশে আন্টিরাও দরজা খুলে বের হয়ে এসেছিলেন। এটা নিয়ে কোনো আলোচনা করতে বাধা নিষেধ করলেন। ওই রাতে আম্মা পানি খাওয়ার জন্য উঠলেন ঘুম থেকে এবং তিনি আমাদের বাসায় অসম্ভব পচা একটা গন্ধ পান, যদিও ওটা সম্ভব ছিল না। পরদিন সকালে আমরা সেই রাতের ঘটনাটা শেয়ার করি। আমার বাবা একজন হুজুর ডেকে আনেন। উনি বললেন, আমরা সেদিন খুব খারাপ একটা জিনিস দেখেছি, ওটা আমাদের ক্ষতি করতে চেয়েছিল। এরপরে তিনি আমাদের দুই ভাইকে 2টা রিং দেন আঙুলে পরার জন্য। কোনো অবস্থাতে এটা যেন হাত থেকে খুলে না ফেলা হয় সেজন্য তিনি বারণ করে দেন। এরপর থেকে আজ পর্যন্ত রিংটা খুলিনি। এটাই আমাদেরকে মোহাম্মদ ইমরান হুসাইন চিটাগং থেকে লিখেছেন। কিন্তু এই স্টোরিটা অনেক ভালো, থ্যাংক ইউ ইমরান। বাট আমরা ওয়েট করছি, আমাদের আরো ভয়াবহ বেশ কিছু ঘটনা রয়েছে। সেই ঘটনার জন্য আমি আসলে খুব এক্সাইটেড আজকে, যে অনেক অনেক ভয়ের ঘটনা রয়েছে। আমি আজকে সাধারণত উল্লেখ করি না, বাট আজকে উল্লেখ করতে বাধ্য হচ্ছি। সো স্টে টিউনড, জাস্ট স্টে টিউনড। দেখবেন যে একের পর এক কি ঘটনাগুলো আপনাদের জন্য ওয়েট করছে, ইউ সিম্পলি ক্যান্ট ইমাজিন। যাই হোক, আমরা এখন চলে যাব চিটাগংয়ে। তার আগে ঘটনায় যাওয়ার আগে একটু শুনে আসি যে সেখানে আমাদের ভূত এফএমের যারা গেস্ট রয়েছেন, যারা লিসেনার রয়েছেন, তারা কি করছেন এবং এয়ারটেল থেকে নির্বাচিত যারা আছেন তারা কি করছেন সেখানে। হ্যালো, আমরা কথা বলছি চট্টগ্রামে। আমাদের ওইখানে সাদ রয়েছেন এবং আমাদের আউটডোর ব্রডকাস্টার, এবং আমরা সাদের সাথে কথা বলছি। সাদকে আমাদের শুনতে পাচ্ছেন? রাসেল ভাই, আপনি যেটা বলছিলেন, আমি এই মুহূর্তে চিটাগংয়ের ফয়েজ লেকে আছি। আমি আমার পজিশনটা প্রথমে বলিনি, আমি যে জায়গাটা আছি ফয়েজ লেকে আপনি নিশ্চয়ই জানেন এবং আমাদের লিসেনাররা জানা শুনছে তারা অনেকেই জানেন যে ফয়েজ লেক হচ্ছে অনেকগুলো ছোট ছোট পাহাড় মধ্যে একটা লেকের মতো। ফয়েজ লেকটা হচ্ছে এরকম। আমরা এই মুহূর্তে একটা আছি এর ভিতরে অনেকটা দুর্গম সাইডে একটা পাহাড়ের ঠিক গোড়া দিয়ে। আর এই ফয়েজ লেক নিয়ে অনেক ধরনের গল্প অনেক সময় শুনেছি, কিন্তু আজকে প্রথম এসে এখানকার কিছু মানুষদের কাছ থেকে
যেসব এক্সপিরিয়েন্স শুনলাম এবং এই মুহূর্তে আমার যে পজিশনটা যেটা বললাম, মানে অন্যরকম একটা অনুভূতি। আমি অনেক সময় অনেক জায়গায় এরকম রাতে অ্যাডভেঞ্চারে গিয়েছিলাম, কিন্তু এই জায়গায় যে গা ছমছম করে একটা ভাব এখন, এবং কোনো চারদিকে কোনো আলো নেই, পুরো অন্ধকার, এবং ব্যাঙের কিছু ডাক শোনা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে। আমি জানি না আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না, তবে একটা জিনিস আমরা বলবো যে আমরা কিন্তু যা ঘটছে এবং সেখানে যে ঘটনা, সেই ঘটনাগুলো আমরা এখন ডিসক্লোজ করবো না। এটার জন্য আমাদের লিসনারদের অবশ্যই আগামী সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হবে। এবং সাদ আমাকে কথা দিয়েছে যে সেদিন, যদিও সে আউটডোর থেকে সবসময় আমাদের সাথে যোগাযোগ করে, বাট সেদিন সে স্টুডিওতে থাকবে, রাইট সাদ? হ্যালো। হ্যাঁ সাদ, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে, আপনার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন, হ্যাঁ, তাদের সাথে আমরা কিছু কথা বলতে পারি নাকি, যারা যারা ওখানে ঘটনাগুলো এক্সপেরিয়েন্স করছেন এই মুহূর্তে? আমি কথাটা বুঝতে পারিনি। আমার সাথে আপনি যেটা বলছিলেন প্রথমে। আচ্ছা, আমি বলছিলাম যে আমরা কোনো ঘটনা আজকে ডিসক্লোজ করব না এই মুহূর্তে। আমরা আগামী সপ্তাহের জন্য সবাইকে সেজন্য ওয়েট করতে হবে যে কি ঘটেছে সেখানে, সেটা জানার জন্য। আর এই মুহূর্তে কি আপনার সঙ্গে যারা রয়েছেন তাদের সাথে কি আমি একটু কথা বলতে পারি নাকি? আমার সাথে এই মুহূর্তে হচ্ছে আমাদের পরিচিত কিছু, আমাদের লিসনারদের সবার পরিচিত কিছু মানুষ আছে, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের সাথে আমাদের কিছু খুব অ্যাডভেঞ্চারাস বন্ধু আছে, যারা হচ্ছে আমাদের ভূত এফএম এর রেগুলার লিসনার, এবং তারা সবাই আজকে খুব বেশি এক্সাইটেড, কারণ হচ্ছে এরকম একটা এক্সপিরিয়েন্স তারা করতে পেরে। এবং মানে আমি বোঝাতে পারবো না কি ধরনের এক্সপিরিয়েন্স। যদি আপনি সরাসরি আমার জায়গাটা থাকতেন তাহলে বুঝতে পারতেন যে এই ধরনের এতদিন শুধু ভূত এফএম এর গল্প শুনে এসেছে, এবং মানে এই মুহূর্তে অবস্থাটা আমাদের লিসনাররা যেন শুনতে পাচ্ছেন, তারা কতটুকু ফিল করতে পারছেন আমি জানি না। আসলে জিনিসটা আসলে অন্যরকম একটা, মানে আর একটা জায়গা সম্পর্কে যখন একটা গল্প বা কাহিনী প্রচলিত হয়ে যায়, সেই জায়গাটা যখন সশরীরে একটা মধ্যরাতে এসে থাকা হয়, মানে আসলেই সেটা অন্যরকম একটা। আমি কিন্তু এখন কিন্তু মানে কিছু আওয়াজ পাচ্ছি হালকা। আমি জানি যে যারা, আমরা চেষ্টা করেছিলাম যে যারা ঘটনাগুলো ঘুরে এসে খুব সুন্দর করে আবার বলতে পারবেন সেরকম কিছু মানুষকে সেখানে নিয়ে যেতে। তো ওখানে ফারনান আছে, বাবু ভাই আছেন, আবরার আছেন। আমরা কি একটু টুকটাক কথা বলতে পারি তাদের সাথে? পরের বারে আবার এসে আবার অন্যদের সাথে কথা বলবো আর কি। হ্যালো। হ্যাঁ রাসেল ভাই। হ্যাঁ, আমরা জানি যে ওখানে যারা আছেন, যেমন বাবু ভাই, ফারনান, আবরার ভাই, এরা আছেন, তো আমরা কি তাদের সাথে একটু কথা বলতে পারি? অবশ্যই অবশ্যই। আমার এই মুহূর্তে আমি বাবু ভাইকে দিচ্ছি কথা বলার জন্য। বাবু ভাই তার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। হ্যাঁ বাবু ভাই, আমি প্রথমে জানতে চাচ্ছি যে আপনার আসলে, শুধু আমরা ছোটখাটো কিছু জিনিস জানবো যে এই মুহূর্তে আপনার কেমন লাগছে ওই জায়গাটায়। হ্যাঁ, এখানে একটা অসাধারণ ফিলিংস রাসেল ভাই। আমরা এখানে বসে আছি যেখানে, সেটা হচ্ছে আপনার ঠিক কয়েকটা পাহাড়ের মাঝখানে, বেশ অন্ধকার, আর ব্যাং ডাকছে চারপাশে, আর মানে বেশ উঁচু উঁচু পাহাড়, গাছ আছে এবং বেশ কুয়াশাচ্ছন্ন, এবং জায়গাটা বেশ হরিফিক এন্ড মিস্টিক। এবং এই জায়গা সম্বন্ধে অনেক গল্প আমরা শুনতে পেরেছি। সেই গল্প আমরা আগামী সপ্তাহের জন্য তুলে রাখবো সযত্নে, এবং সেই জন্য আমাদের আগামী সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হবে। আমরা একটু আবরার ভাইয়ের সাথে কথা বলি। হ্যাঁ শিওর। আমরা এখন কথা বলছি আবরার ভাইয়ের সাথে। তো আমরা জানতে চাইবো আবরার ভাইয়ের কাছে শুরুতেই যে আবরার ভাই, এই মুহূর্তে আপনার কেমন লাগছে? জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসলে আমি আপনার আগে কথাটা বুঝতে পারিনি, আমি একটু ঠিক এই মুহূর্তে আপনার কেমন লাগছে, এই মুহূর্তে আপনি কেমন ফিল করছেন? ও আচ্ছা, আসলে এরকম এক্সপিরিয়েন্স আসলে মানে সবাই যদি থাকতো তাহলে বুঝতে পারতেন যে ভয়ঙ্কর রকম একটা ছিমছিমে একটা পরিবেশ, এবং চারদিকে আসলে আমরা অন্ধকার ছাড়া কিছু দেখছি না। খুবই মানে বলতে গেলে যতটুকু আর কি কুয়াশা ভেদ করে যতটুকু একটু হালকা আলো আর কি আমরা পাচ্ছি, সেটা আর কি মানে বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। আর এখানকার এনভায়রনমেন্টটা আসলে প্রচন্ড রকমের, আপনার বলতে গেলে এটা বর্ণনা এখন প্রকাশ করা যাচ্ছে না আসলে। আচ্ছা, আর আমরা ফারনানের সাথে একটু কথা বলি। ফারনান নিশ্চয়ই আছেন আপনাদের সঙ্গে, আমরা একটু ফারনানের সাথে কথা বলি। তো আমরা এখন কথা বলছি ফারনানের সাথে, এবং ফারনান, আপনার কাছে আমি জানতে চাইবো এই মুহূর্তে, ঠিক হ্যাঁ ফারনান, এই মুহূর্তে আপনি কি ফিল করছেন? হ্যাঁ আসলে থ্যাংক ইউ, আসলে এরকম একটা হন্টেড ট্যুরে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমরা খুবই এক্সাইটেড, এবং আসলে এরকম
অপরচুনিটি আমার লাইফে কখনো আসেনি। এর আগে আমি যখন সিলেটে গিয়েছিলাম তার থেকে অনেক বেশি হন্টেড এবং হরিবল আসলে এখানকার প্লেস। আমরা একটা লেকের মধ্যে, এখন ফয়েজ লেকের ঠিক মাঝখানে একটা নৌকাতে অবস্থান করছি এবং আশেপাশে সব বড় বড় পাহাড় এবং যে ঘন বনগুলা খুবই মিস্টেরিয়াস এবং খুবই হরিবল। আচ্ছা, আমরা জানি যে এয়ারটেল থেকে নির্বাচিত যাদের কণ্ঠ কেউই শোনেন নাই এই পর্যন্ত, তারা আছেন আপনাদের সাথে। আমরা কি তাদের মধ্যে যে কোনো একজনের সাথে একটু কথা বলতে পারি? মানে আমি কি ফোনটা পাস করি? জি জি জি, প্লিজ প্লিজ, আমরা তাহলে একটু কথা বলতাম তাদের সাথে এই মুহূর্তে। তো আমরা জানি যে আমাদের ভূত এফএম এর মাধ্যমে নির্বাচিত কিছু লিসনার। হ্যাঁ, আচ্ছা, আপনার নামটা বলবেন, একটু পরিচয়টা বলবেন ভাইয়া প্লিজ। আমি মোহাম্মদ রেজওয়ানুল আরিফিন। জি, আপনার বাসা কোথায়? আমার বাসা সায়দাবাদ। সায়দাবাদ। আপনি কিভাবে নির্বাচিত হয়েছেন সেটা তো আপনি জানেন, আপনি এয়ারটেলের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। এই মুহূর্তে আপনি কি ফিল করছেন ওইখানে? এই মুহূর্তে আসলে আমার এরকম প্লেসে এই পর্যন্ত এখনো কোনো সময় আমার আসা হয়নি, যেখানে অনেক কুয়াশাবৃত একটা পরিবেশের মধ্যে, কিছু আলো আধারের মধ্যে, একটা পাহাড়ের ঠিক কাছাকাছি আমরা বসে আছি। ঠিক আমাদের এই কয়েকজন ছাড়া আশেপাশে কেউ নেই। এই পরিস্থিতিটা আসলে ভাইয়া আসলে বলে বোঝানো যাবে না। আচ্ছা, আমরা একে একে আবার সবার সাথে কথা বলবো। থ্যাংক ইউ আপনাদের সবাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আবারও ফোনে আপনাদের কাছে ফিরে আসবো। এখনকার মতো আপনাদেরকে টাটা, আবারও ফিরে আসছি। এবং যারা যারা কথা বলেননি, অনেকেই আছেন, আপনারা তো যারা পরিচিত তাদের কণ্ঠ শুনতে পেলেন, কিন্তু অনেকেই আছেন খুব বেশি অপরিচিত এবং কোনোদিন কথা শুনলে, তাদের কাছেও আমরা ফিরে আসবো একটু পরে। তারা সবাই রয়েছেন, আমরা বললাম যে ফয়েজ লেকে, এবং সেই ফয়েজ লেকে তারা চেষ্টা করছেন যে সমস্ত ঘটনা আমরা শুনেছি, ফয়েজ লেক নিয়ে অনেক ঘটনা আমরা শুনেছি, প্রচলিত অনেক কিছু। এবং আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, আমি কথা প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা ভাই, ফয়েজ লেকে কি আছে, কি হয় সেখানে? উনি একদম চমকে উঠে বলেন যে কি হয় মানে, এখানে তো মারমেড আছে। তো আমার মনে হয় যে দেখা যাক কি দেখতে পারেন তারা। সেই জন্য অবশ্যই আপনাদেরকে আগামী সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হবে। এবং আমরা চেষ্টা করেছি যারা শুধুমাত্র ঘটনা ভালো উপহার দিয়েছেন শুধু তাই না, যারা ওখানে দেখে এসে আপনাদেরকে আবার সুন্দর করে বুঝিয়ে বলতে পারবেন, সেই সমস্ত মানুষদেরকে সিলেক্ট করতে। এবং সেই সাথে আরো অনেকেই আছেন এখানে সিলেক্টেড, চট্টগ্রামের স্থানীয় মানুষও আছেন আমরা সিলেক্ট করেছি সেরকম একজনকে, যিনি ওই ঘটনাগুলোও জানেন, সেরকম একজন মানুষ আছেন। আমরা চেষ্টা করবো তাকে ঢাকায় নিয়ে আসার, বা আজকে একটু পরে আমরা তার সাথেও কথা বলবো। আপাতত আমরা চলে আছি স্টুডিওতে আমাদের যে সমস্ত গেস্ট রয়েছেন তাদের কাছে। এবং প্রথমে আমি যাব আরিফিন ভাইয়ের কাছে। এবং আরিফিন ভাই, আপনার পুরো নামটা একটু বলবেন এবং কোথা থেকে আপনি এসেছেন যদি একটু প্লিজ বলতেন। আমার নাম মোহাম্মদ সাইফুল আরিফিন, আমি HSBC ব্যাংকে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টে আছি। ওকে, তো আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আমার ঘটনাটা রাসেল ভাই 2000 সালের ঘটনা। এটা সোল্লা জমিদার বাড়ির ঘটনা। সোল্লা ডাকাতিয়া নদীর ওই পারে, এই পারে হচ্ছে চাঁদপুর, ওই পারে হচ্ছে সোল্লা গ্রামটা। তো গ্রামটা তখন পর্যন্ত আমি যখন গিয়েছি তখন পর্যন্ত আমি দেখেছি কোনো ইলেকট্রিসিটি পৌঁছায়নি ওখানে। তো আমি যাওয়ার পরে প্রথমে আমি ঘটনার মধ্যে চলে যাচ্ছি। জমিদার বাড়িতে আমি যখন ঢুকবো, শুরুতেই একটা লোহার গেট পার হয়ে কিছু দূর যাওয়ার পরে ডান দিকে একটা ছোট্ট দিঘি, বামে হচ্ছে 200 বছরের পুরানো একটা পাথরের মসজিদ, তার সাথে একটা গ্রেভইয়ার্ড, এবং সোজা সামনে তাকালে বিশাল জমিদার বাড়িটা দেখা যায়। তো জমিদার বাড়িটা বাইরে দিয়ে রেনোভেট করা ছিল, কিন্তু ভেতর দিকে কোথাও কখনো হাত দেওয়া হয়নি। ঘরগুলো ওইভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতো এবং তালামারা অবস্থায় থাকতো। তো জমিদার বাড়ির ভিতরে লোহার গেট দিয়ে ঢুকে ভিতরে চলে গেলে কিছু দূর গেলে একটা উঠান মতো জায়গা, তার ওপারে আমার মামা বাড়ি ছিল, দোতলা একটা বাড়ি, ওখানে আমরা থাকতাম। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে জমিদার বাড়ির ঠিক ডান দিক ঘেঁষে একটা জংলা মতো ছিল, তার সাথে একটা বিশাল বড় বনের মতো একটা। তো ওখানে ওরা বলতো যে এটা আম বাগান। তো আমি ওখানে আম গাছও দেখেছি, বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ দেখেছি। তো কিছু কাহিনী ছিল ওই আম বাগানকে ঘিরে, কিছু কাহিনী ছিল জমিদার বাড়িকে ঘিরে। তো একটা খুব মজার কাহিনী, খুব প্রচলিত একটা কাহিনী আছে, যেটা আমি গ্রামে গিয়ে অনেক বয়স্ক মানুষদের মুখে শুনেছি। সেটা হচ্ছে যে জমিদার সাহেব আজ থেকে 150-200 বছর আগে ব্রিটিশ অ্যাপয়েন্টেড জমিদার যারা ছিলেন, তারা এতটাই ফেরোসাস ছিলেন যে তারা কাউকে কখনো টর্চার করার সময় বা কাউকে শাস্তি দেওয়ার সময় কখনো পিছপা হতেন না। একবার এরকম একটা ঘটনা ছিল যে একবার উনি ওনার বিচার কার্য চালাচ্ছিলেন হল ঘরে বসে, বিশাল হল ঘরে বসে। ওই মুহূর্তে ঘোড়ার খুঁড়ের আওয়াজ হয়, প্রচুর ঘোড়ার খুঁড়ের আওয়াজের জন্য ওনার বিচার কাজটা ব্যাহত হয়। তো ব্যাহত হওয়ার পরে উনি ওনার সেনাপতিকে হুকুম দেন যে ধরে নিয়ে আসো কার ঘোড়ার খুঁড়ের আওয়াজের জন্য বিচার কাজ থেকে গেছে। তো ওনার সেনাপতি তখন যাকে ধরে নিয়ে আসে, দেখা যায় যে উনি ঘোড়সওয়ার ছিলেন, ঘোড়ার গাড়ি ছিল, উনি ছিলেন একজন আফগান ভদ্রলোক। তো ওই ভদ্রলোক বিজনেস পারপাসে এই অঞ্চলে এসেছিলেন এবং ট্রান্সপোর্টেশন নিয়ে এই পথ দিয়ে যাচ্ছিলেন। তো ঠিক ওই মুহূর্তে ওনার উপর এত মেজাজ খারাপ হয় জমিদারের, যে উনি হুকুম করেন যে ওর হাত পা সব কেটে ফেলো, এবং হাত পা কেটে ওকে পঙ্গু করে ওর
ঠিকানায় ওর মৃতদেহ পাঠিয়ে দিবা। যদি ও বেঁচে থাকে তাহলে ওই আমবাগানের ভিতরে, যে আমবাগানের কথা আমি বললাম, ওই আমবাগানের ভিতরে ওনার দুইটা ছোট ছোট পুকুর ছিল, একটার নাম হচ্ছে সোনা পুকুর, একটা রূপা পুকুর। ওই সোনা পুকুর এবং রূপা পুকুরে উনি ক্যাটফিশ টাইপের কিছু মাছ পালতেন, বড় বড় মাগুর মাছ, যেগুলো রাক্ষসে মাছ বলে। তো ওগুলা মানুষ খেকো, এবং যারা উনার টর্চারের পরে বেঁচে যেত, ফাইনাল টর্চারটা ছিল ওনা ওই মানুষগুলাকে ওই পুকুরে নিয়ে ফেলে দেওয়া হতো, তারপরে যদি কেউ সার্ভাইভ করতে পারে তাকে ছেড়ে দেওয়া হতো, which was quite impossible. ওকে, তো উনাকে যখন হাত পা এভাবে কেটে ফেলা হয়, হাত পা কেটে পঙ্গু অবস্থায়, লোকটা বেঁচে ছিল, আফগান ভদ্রলোক বেঁচে ছিল, ওই অবস্থায় উনাকে নিয়ে সোনা পুকুরে ফেলে দেওয়া হয় এবং ক্যাটফিশ তাকে খেয়ে ফেলে। ওই দুমড়ানো মুচড়ানো মৃত গলিত ওই লাশটা পরে মারা যায়। ওই লাশটা পরে গ্রামের একটা শেষ প্রান্তে নিয়ে একটা ঝোপ মতো জায়গায় দাফন করে দেওয়া হয়। তো ঘটনাটা ওখানেই শেষ। বাট মৃত্যুর আগে ওই লোকের থেকে তার অ্যাড্রেস সবকিছু নিয়ে নেওয়া হয়, আফগানিস্তানে তার বাড়ির ঠিকানা সব নিয়ে নেওয়া হয় এবং ওই ঠিকানায় যোগাযোগ করে বলা হয় যে তারা যেন এসে তার বাবাকে নিয়ে যায়। একটা ছোট পত্র মারফতে যোগাযোগটা করা হয়। তো এর 2 মাস বা 3 মাস পরে সম্ভবত ওই ভদ্রলোকের মেয়ে আসেন আফগান থেকে। তার নাম সম্ভবত মাস্কিন, পুরা নামটা আমার মনে নেই, যতটুকু মনে আছে মাস্কিন। তো ওই মেয়ে আসে, তার বয়স 16-17 বছর হবে, সে তার বাবার লাশ নিতে আসে। তো ওই মেয়েকে দেখে তখন জমিদার পছন্দ হয়ে যায়, ভালো লেগে যায় এবং বলে যে তাকে কয়েদ করো। তাকে তখন উপরে কুঠুরিতে, জমিদার বাড়িটা দোতলা ছিল, দোতলার নিচতলাগুলো ছিল হল ঘর, মুজরার রুম, বড় বড় কিছু রুম। উপরের ঘরটায় ছিল আপনার ছোট ছোট কিছু কুঠুরি মতো, কিছু বেডরুম, আর এক সাইডে ছোট 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 বেশ কিছু কুঠুরি, আর লম্বা টানা বারান্দা পিছনের দিকে। তো ওরকম একটা কুঠুরিতে, দোতলার একটা কুঠুরিতে নিয়ে তাকে বন্দি করে রাখা হয় এবং রাজামশাইয়ের যখন যা খায়েশ হতো উনি তা পূরণ করতেন। এটা ছিল কথিত একটা কাহিনী। আমি ওখানে যাই, আমি ঘুরতে যাই, ঘুরতে গিয়ে এরকম বিভিন্ন কাহিনী শুনি। আমবাগান সম্পর্কে কিছু কাহিনী শুনি। আমবাগান সম্পর্কে আমি যেটা শুনি সেটা হচ্ছে যে এভাবে ওই পুকুরগুলাতে মানুষ খাওয়ানো হতো, 1। 2 হচ্ছে বর্তমানকালে যেটা আমি শুনেছি যে বাচ্চারা অনেক সময় আম পাড়তে গিয়ে উপর থেকে ধাক্কা দিয়ে, ডাল থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। কে ধাক্কা দেয়, কে বা কারা, কেউ জানে না। তারপরে ঢিল ছোড়ে, বাচ্চারা যখন গাছে ঢিল ছোড়ে বা বুমেরাং জাতীয় কিছু ছোড়ে, কিছুক্ষণ ছোড়ার পরই খুব জোরে গাছ থেকে আম ছুড়ে আসে, তাদের দিকে ছুটে আসে, এবং ওই আমের আঘাতে একটা বাচ্চা অন্ধ হয়ে গেছিল, তার একটা চোখ নষ্ট হয়ে গেছিল। এবং জমিদার বাড়ির আরেকটা কাহিনী আমাকে যেটা স্ট্রাইক করে, সেটাও একজন বুজুর্গ লোকের মুখে শোনা। সেটা হচ্ছে এইরকম যে একবার এক দোতলায় ওই বারান্দা মতো যে জায়গাটা, ওখানে একটা ছোট বাচ্চা, 8-10 বছরের একটা বাচ্চা হাঁটছিল। গ্রামের মানুষের চোখের সামনে তারা দেখেছে যে বাচ্চাটা কিছুই নাই, বাচ্চাটা জাস্ট পিছন দিকে আসতে আসতে রেলিং ধরে উল্টায় নিচে পড়ে গেছে। রেলিং ধরে উঠে নিজে পড়ে গেছে, অংশে তার চোখ মুখ বিস্ফোরিত ছিল। নিচে পড়ার পরে তাকে হাসপাতালে নেওয়া হয়, ট্রিটমেন্ট করা হয়, সবকিছু করা হয়। বাচ্চাটা এরপর থেকে অটিস্টিক আচরণ করে। বাচ্চাটা কথা বলতে পারে, সবকিছু করতে পারে, সে এখনো বেঁচে আছে এবং সে অটিস্টিক হয়ে যায় ওই 10 বছর বয়স থেকে। সে আর কোনো কথা বলতে, মানে সুস্থ কোনো কথা বলতে পারে না। এইগুলো ছিল কিছু কাহিনী। তো আমি প্রথম রাতে আই ওয়াজ ভেরি কিউরিয়াস এট দ্যাট টাইম। সো আমি যেটা করি, আমি ওখানকার যে ম্যানেজার ছিল, মানে যিনি এগুলো রক্ষণাবেক্ষণ করতেন, ওনার কাছ থেকে আমি চাবির গোছাটা নিয়ে নিই রাজবাড়ির। ওনাকে বলিয়ে বালিয়ে চাবির গোছাটা নিয়ে নিই। আমার খুব ইচ্ছা করে যে আমি রাজবাড়ির ছাদে গিয়ে একটু হাঁটবো। দোতলা রাজবাড়ির 3 তলা ছাদ, সো ওখান থেকে পুরা গ্রামটা, ডাকাতিয়া নদীটা খুব সুন্দর দেখা যায়। তো আমি সিঁড়িঘর দিয়ে উঠলাম রাত 12টার পরে, সবাই ঘুমায় যাওয়ার পরে আমি সিঁড়িঘরের দরজা খুললাম। খুলে সিঁড়িঘরটা খুব, মানে সিঁড়িতে যাওয়ার যে পাথরের সিঁড়ি, একদম চিপা, একজন মানুষ কোনো মতে হেঁটে যেতে পারে। তো ওই পাথরের সিঁড়ি দিয়ে খুব কষ্ট করে উঠছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে আমি যতই আগাচ্ছি অন্ধকার মনে হয় আমাকে খেয়ে নিচ্ছে। তো দোতলা পর্যন্ত উঠে আসে, আমি যখন দোতলার বারান্দাটা ক্রস করে আবার ছাদের দিকে যাচ্ছি, ঠিক ওই মুহূর্তে আমার কাছে মনে হলো কেউ একজন আপনার ফলো করছে। আমার মনে হলো যে পিছন থেকে কোনো একটা কুঠুরি ঘরে কেউ ঢুকে গেল। খুব কমন, আমি নিজেকে জাস্ট বোঝাচ্ছিলাম এটা আমার হ্যালুসিনেশন ছিল, যেহেতু আমার ব্রেইনে এখন অনেক কিছু চলতেছে। তো আমি নিজেকে খুব কঠিনভাবে বুঝালাম যে ভয় পাওয়া চলবে না, অনেক কিছু হতে পারে, অনেক কিছু আমি শুনবো, অনেক কিছু দেখবো, কিন্তু আমি ভয় পাবো না। ভয় পেলে আমার কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে বা আরো খারাপ কিছু হতে পারে। তো আমি যেটা করলাম, আমি জাস্ট ভ্রুক্ষেপহীনভাবে উঠে গেলাম। যখন আমি একেবারে ছাদের কাছাকাছি চলে আসছি, আমি দেখলাম জাস্ট দোতলা দিয়ে একটা নুপুরের আওয়াজ ঝুনঝুন করে কিছুক্ষণ হয়ে জাস্ট দৌড়ে চলে গেল। আমি ছাদের দরজা খুললাম, চাবি দিয়ে দরজা খুললাম, ছাদে গেলাম। ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটলাম। বিশ্বাস করেন আমার ওই মুহূর্তে প্রচন্ড ভালো লেগেছে। ডাকাতিয়া নদীটা আমি দেখতে পেয়েছি, খুব সুন্দর। তো পূর্ণিমা ছিল না, তবে চাঁদের আলো ছিল, আবছা আলো আধারি ছিল। ওই মুহূর্তে আমি হয়তো কিছুটা হয়তো কিছুটা আমি
নিজেকে হারিয়ে ফেলেছিলাম, সৌন্দর্যের কারণেই হোক। ওই মুহূর্তে লোহার গেটের আওয়াজে, ছাদের যে গেটটা করে একটা আওয়াজ হলো, লোহার গেটটা বন্ধ হয়ে গেল আস্তে করে, এবং আমি ঘুরে তাকায় কাউকে দেখতে পেলাম না। আমি দেখলাম যে জাস্ট লোহার গেটটা টান দিয়ে বন্ধ করা হয়েছে। আমি আগায় যাওয়ার চেষ্টা করতেছি ছাদের গেটের দিকে, তখন আমার পা ভারী হয়ে আসছিল, চোখ মুখ ভারী হয়ে আসছিল, আমার চোখে প্রচন্ড ঘুম, এবং আমি বুঝতে পারছি যে আমি হাঁটতে পারছি না, প্যারালাইজড ফিল করছি। ওই মুহূর্তে আমি জাস্ট ছাদের কার্নিশ মতো একটা জায়গায় এসে জাস্ট উঁচু মতো একটা জায়গায় বসলাম, বসে একটু কাত হলাম। কাত হয়ে আমি ফিল করতেছি যে আমি কি করতেছি। আমার ব্রেন টোটালি সচল, আমি বুঝতেছি যে আমি রাজবাড়ির ছাদে ঘুমায় যাচ্ছি, বাট আমি উঠতে পারতেছি না, আমার শরীর আমার কন্ট্রোলে ছিল না। আমি ওই মুহূর্তে ওইভাবেই ঘুমায় যাই। এইটুক পর্যন্ত আমার ওই দিন রাতের কথা মনে আছে। তারপর পরদিন আমার সেলিম ভাই ম্যানেজারের প্রচন্ড চিৎকারে আমার ঘুম ভাঙে। উনি আমাকে ডাকছেন খুব জোরে 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 জোরে। তো আমি ওনার ডাকে উঠে উনি বলে যে আপনি ছাদে এসে ঘুমায় আছেন, এটা কি ব্যাপার? আমি দেখি যে আমি আমার মামার বাড়ির ছাদে, যেটা একটু দূরে উঠানের ওই পারে, মামার বাড়ির ছাদে ঘুমায় আছি। এন্ড দেন আমি ওনাকে কিছু বলার আগে উনি আমাকে আরো শাসালেন যে আপনি চুরি করে চাবি নিছেন, রাজবাড়ির চাবি নিছেন, আপনি রাত্রেবেলা যে সিঁড়িঘর খোলা রেখে আসছেন, ছাদের দরজা খোলা রেখে আসছেন, স্যার যদি জানতে পারে আমার তো চাকরিটা খেয়ে ফেলবে। এটা শোনার সাথে সাথে আমার স্ট্রাইক করে, তার মানে হচ্ছে আমি রাতের বেলা ছাদে গিয়েছিলাম এবং আমি ছাদ থেকে ফিরে আসি নাই। যদি আমি আসতাম আমি তালা মেরে আসতাম, কোনো অবস্থাতেই আমি এটা কাউকে জানতে দিব না যে আমি ছাদে গিয়েছিলাম। সো ওইটা আমার মনের ভিতর থেকে যায় ওই দিন। তারপর দিন আমি নর্মাল থাকি। ভর দুপুরে যখন সবাই আবার ঘুমায় যায়, ভর দুপুরে 3টার দিকে আমি আমবাগানে যাই। আমবাগানে গিয়ে হাঁটতে থাকি, মনে মনে খুঁজতে থাকি যে সেই সোনা পুকুর রূপা পুকুরের কাহিনী আমি শুনেছিলাম। খুঁজতে থাকি। কিছুক্ষণ হাঁটা চলার পরে আমি হঠাৎ সেই নুপুরের আওয়াজটা পাই, যেটা আমি আগের দিন রাতে পেয়েছি, এবং আওয়াজটা আমার এত পরিচিত যে আমি জাস্ট চোখ বন্ধ করলে মনে হয় ফিল করতে পারি। তো আমার ডান দিক থেকে আওয়াজটা আসছিল, আমি আওয়াজটা ফলো করি। বেশ কিছু দূর যাওয়ার পর আমার মনে হয় আমার বাম দিক থেকে কেউ একজন হেঁটে চলে যাচ্ছে, পায়ের শব্দ পাচ্ছি আমি জঙ্গলের মধ্যে। আমি আবার বামে যাই, এরকম করে কিছুক্ষণ ডানে বামে কিছুক্ষণ যাওয়ার পর আমি দেখি আমার থেকে 10 হাত বা 20 হাত দূরে একটা কুকুর দাঁড়ানো। কুকুরটার সামনের ডান পাটা অর্ধেক নাই, খোড়া একটা কুকুর, এবং কুকুরটা ময়লা, কেমন যেন ধূসর কালারের, গায়ে কোনো পশম নাই। সে আমার দিকে চুপচাপ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি খুব অবাক হই, সবচেয়ে ভয় লাগে আমার তার চোখের দৃষ্টি। সে খুব অদ্ভুত একটা দৃষ্টি নিয়ে আমাকে দেখছিল এবং আমার দিকেই তাকিয়েছিল। আমি একবার চিন্তা করি যে উল্টা করে দৌড় দিব, আমার ভয় লাগতে থাকে। পরবর্তীতে চিন্তা করি, ছোটবেলা থেকে জানি কুকুর দেখলে যদি দৌড় দেয় সে আমার পিছনে দৌড়াবে। সো আমি জাস্ট স্টিফ হয়ে ওই জায়গাটা দাঁড়ায় থাকি। দেখি কিছুক্ষণ পর কুকুরটা হাঁটা শুরু করে, কিছু দূর গিয়ে সে আমার দিকে ঘুরে তাকায়। তো আমি ওই মুহূর্তে আমার একটা ইনস্টিংক্ট কাজ করে যে আই শুড ফলো হিম, হয়তো সে চাচ্ছে আই শুড ফলো হিম। সো আমি তখন তার পিছু পিছু হাঁটতে থাকি, এবং যখন আমি হাঁটি আমি দেখি সে হাঁটছে। যখনই আমি দাঁড়ায় যাই, আমি অন্য কিছু চিন্তা করি জঙ্গলের মধ্যে, দেখি সেও দাঁড়ায় এবং সে আমার দিকে তাকায় থাকে। এরকম কিছুক্ষণ তাকে ফলো করতে খুব সুন্দর নিরিবিলি একটা ফাঁকা মতো জায়গায় আমি চলে আসি, যেখানে আমি দেখি ছোট্ট একটা মরা পুকুর। আমি মনে মনে ধরে নিই এটাই হয় সোনা পুকুর বা রূপা পুকুরের একটা, আমি ধরে নিই এটা সোনা পুকুর। সেই পুকুরটার পাশে আমি যাই, পুকুরটা আমি দেখতে পাই মরা পুকুর, হাঁটু পানি আছে ওখানে, এখনো শ্যাওলা পড়া, একদম ময়লা। তো ওখানে পাথরের মতো একটা বসার জায়গা আছে, আমি ওই পাথরে গিয়ে একটু বসি চুপচাপ পুকুরটার দিকে তাকিয়ে থাকি এবং চিন্তা করতে থাকি যে আজ থেকে 150 বছর আগে কি হতো, সত্যি হতো কিনা। হঠাৎ আমার খেয়াল হয় যে ঠিক আমার পাশে যে পাথরের অংশটা আছে, ওই অংশটার মধ্যে কিছু ভাত ফেলা আছে। ভাতগুলো আমি হাতে নিয়ে আমি চাপ দিয়ে দেখি ভাতগুলা অনেকটাই গরম। শীতকালে ওই মুহূর্তে ওই জঙ্গলের মধ্যে কেউ ভাত ফেলে গেলে 1 ঘন্টার মধ্যে হলো শক্ত হয়ে যাওয়ার কথা, বাট আমি দেখি ভাতগুলো অনেকগুলাই গরম, এবং আমি ভাতগুলা নিয়ে নিজের অজান্তেই আমি পুকুরে ছুঁড়ে মারি। ছুঁড়ে মারার সাথে সাথে আমার একটা কাহিনী মনে আসে যে আমি গ্রামের মানুষের মুখেও শুনেছি যে আর কিছু যখন খাওয়া দেওয়ার থাকতো না ক্যাটফিশ গুলাকে, রাজা তার খাওয়ার প্লেট থেকে খাওয়া শেষ করে কিছু ভাত নিয়ে জঙ্গলে আসতেন, আমবাগানে এসে কিছু ভাত ছুঁড়ে দিতেন। জাস্ট এই জিনিসটা আমার মনে পড়ে, এবং মনে পড়ার সাথে সাথে আমার বিস্ফোরিত চোখে আমি খেয়াল করি ঠিক পুকুরের ওই পারে মোটা একটা আম গাছ থেকে অর্ধেক বের হয়ে একটা মেয়ে, 7-8 বছর বয়স হতে পারে, একটা অসম্ভব রূপবতী একটা মেয়ে, যার চুলগুলা হাঁটু পর্যন্ত খোলা, সে চুপচাপ দাঁড়িয়ে বিস্ফোরিত চোখে আমাকে দেখছে, এবং তার হাঁটুর কাছে সেই খোড়া কুকুরটা দাঁড়ানো। আমি কতক্ষণ বিকারহীনভাবে দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে আমি যা দেখছি তা ঠিক কিনা। আমি একটা সময় উঠে দাঁড়ায় পুকুর ক্রস করে তার দিকে হেঁটে যাই। কিছু দূর হেঁটে যাওয়ার পর সে সামনে হাত বাড়িয়ে ইশারা করে থেমে যাওয়ার জন্য। আমি থামি না, আমি আরো কিছু দূর আগাই। কিছু দূর যখন
তার 20 হাতের মতো কাছাকাছি আমি চলে আসি, তখন দেখি সে হাত উঠানো, সে পিছনে সরে যাচ্ছে এবং আমি আগাচ্ছি, সে পিছনে সরছে। এই করতে করতে একটা সময় দেখি সে উল্টা ঘুরে হেঁটে চলে যাচ্ছে এবং কুকুরটা তার সাথে হেঁটে চলে যাচ্ছে। আমি তাকে ফলো করতে থাকি। আমরা 10 মিনিটের মতো এলোমেলো হাঁটি আমি তাকে ফলো করে। সে একটা নির্দিষ্ট পেসে হাঁটতেছে, এর বেশিও এর কমও না। আমিও একটা নির্দিষ্ট পেসে তার পিছনে পিছনে হাঁটছি। একটা সময় আমি আরো খোলা মতো একটা জায়গায় চলে আসি, যেখানে আমি আরেকটা পুকুর খুঁজে পাই। এই পুকুরটা ইট ওয়াজ ইভেন মোর বিউটিফুল দ্যান দ্য আর্লিয়ার ওয়ান। এন্ড আমি ফিল করি যে আমার অসম্ভব ঠান্ডা লাগছে ওই জায়গাটায় এসে, প্রচন্ড ঠান্ডা। নর্মাল বনের যে টেম্পারেচার ছিল আর এখানকার যে টেম্পারেচার, দুইটা কমপ্লিটলি দুই রকম। আমি ওই পুকুরটার পাড়ে দেখি ওই মেয়েটা গিয়ে চুপচাপ পুকুরটার পাড়ে গিয়ে বসে, কুকুরটা তার পাশে বসে থাকে এবং আমি চুপচাপ ওই 20 হাত মতো ডিস্টেন্সে চুপচাপ দাঁড়ায় কিছুক্ষণ দেখি। মনে মনে চিন্তা করতে থাকি আমি আর ফিরে যেতে পারবো কিনা, বিকাল হয়ে যাচ্ছে, আমি ফিরে যেতে পারবো কিনা। জাস্ট এই চিন্তাটা যখন থেকে আমার মাথায় খেলতে থাকে। এর পরবর্তীতেই আমি দেখি মেয়েটা সম্ভবত হাত উঠায় ইশারা করে কুকুরটাকে, হাত উঠায় আঙ্গুল দিয়ে ইশারা করে এবং কুকুরটা তার ইশারা মোতাবেক একটা বনের একটা কোণা দিয়ে হেঁটে গিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকে, গাছের নিচ থেকে আমার দিকে তাকিয়ে থাকে। তো আমার কাছে মনে হচ্ছিল ঠিক যেইভাবে আমি কুকুরটাকে ফলো করে এসেছি, আমি কুকুরটাকে ফলো করি। মেয়েটা চাচ্ছে আমি কুকুরটাকে ফলো করি, পিছন পিছন হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে একটা সময় আমি দেখি যে অনেকক্ষণ, প্রায় 30 মিনিট হাঁটার পরে আমি দেখি যে একটা সময় আমি রাজবাড়ি দেখতে পাচ্ছি, আবছা দেখতে পাচ্ছি। তার মানে আমি বাইরের দিকে চলে আসছি এবং আমি তখন হেঁটে বাইরে চলে আসি। ওই দিনকার কাহিনী এতটুকুই ছিল। এর পরবর্তী কাহিনীটা ছিল এই যে আমি সেই দিন রাত্রেবেলা আবার 12টার পরে আমি চাবি নিয়ে রাজবাড়িতে যাই। রাজবাড়িতে তালা খুলে সেই সিঁড়িঘর দিয়ে উঠি, উপরে উঠি, দোতলার ঘরগুলো আমি একটু চেক করি। একটা ঘরের পাশে দিয়ে যাওয়ার সময় আমি হালকা হারমোনিয়ামের আওয়াজ শুনতে পাই। আমি সেই লোহার দরজার মধ্যে, ঘরের লোহার দরজার মধ্যে কান পাতি। কান পেতে আমি আওয়াজটা খুব আস্তে শুনতে পাই। আস্তে 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 আমি কিছু তবলার আওয়াজ শুনতে পাই। তারপরে আস্তে আস্তে আরো কিছু ইনস্ট্রুমেন্টাল আওয়াজ শুনতে পাই এবং সেই আওয়াজগুলো শোনার পরে আমি কিছুটা হয়তো মোহাবিষ্ট হয়ে পড়ি। এত সুন্দর আওয়াজ এবং ভিতরে মুজরার আওয়াজ আসতে থাকে। ইট ওয়াজ অ্যামেজিং ইন ওয়ান ওয়ার্ড। তো তখন আমি তালা খুঁজে বের করি, তালার মধ্যে নাম্বার দেওয়া আছে 21। আমি চাবি 21 খুঁজে বের করে ওটা খুলে ফেলি। খুলে ভিতরে দেখি ঘুটঘুটে অন্ধকার এবং প্রচন্ড গরম একটা বাতাস আমার মুখে এসে লাগে। আমি জানি না কত বছর ওটা ওভাবেই বন্ধ করে ফেলা আছে। আমি ভিতরে ঢুকি, টর্চ দিয়ে দেখি, ঘোরাঘুরি করি, তারপর আবার বাইরে আসি। আরো কিছু রুমের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। হঠাৎ একটা রুমের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি গোঙানির মতো কান্নার আওয়াজ শুনতে পাই। আমার কাছে মনে হয় ভিতরে কেউ কাঁদছে। আমি চাবি বের করে আবার সেই রুমটা খুলে সেই কুটুরি মতো রুমটায় ঢুকে প্রচন্ড পচা একটা বোটকা গন্ধ। আমি সেই রুমটার মধ্যে টর্চ জ্বেলে দেখার চেষ্টা করি। মাকড়সার জাল দিয়ে ঘেরা পাথরগুলো, পাথরের দেয়াল, সেখানে ইট দিয়ে কিছু ড্রয়িং করা, নৌকা আঁকা, পতাকার মতো আঁকা, মানে একটা বাচ্চারা যেভাবে ড্রয়িং করে ঠিক ওরকম কিছু ড্রয়িং আমি খুঁজে পাই দেয়ালের মধ্যে। এবং এক জায়গায় টর্চ মারতে মারতে আমি এক জায়গায় একটা মানে কবিতার মতো একটা লেখা খুঁজে পাই, ভাঙা ভাঙা বাংলায় লেখা, যেতে হবে চলে যাও, আসবো না ফিরে কখনো, টান দিয়ে নিচে লেখা তগ্নি। তো আমার মাথায় এই নামটা থেকে যায়, স্ট্রাইক করে তগ্নি। আমি নামটা ক্যারি করি এবং আমি এই নামটা নিয়ে যখন চলে আসার সময় আমি বারান্দার মধ্যে একটা নুপুরের ভাঙা অংশ পাই, রূপার নুপুরের একটা ভাঙা অংশ, চিকন ভাঙা অংশটা আমার টর্চের আলোতে পড়ে। আমি উঠে পকেটে রেখে দিই। দেন আমি হেঁটে চলে আসি। আমি যখন সিঁড়িঘর দিয়ে ক্রস করছি ওই রাতে, যখন নেমে আসবো, আমি পরিষ্কার ফিল করি রাসেল ভাই কেউ আমাকে পিছন থেকে পুশ করেছে। আমি পড়ে যাচ্ছিলাম, সিঁড়িঘরটা ঘোরানো, চুরির মতো ঘোরানো। ওই সিঁড়িঘর দিয়ে উঁচু সিঁড়ি, আমি খাড়া সিঁড়ি দিয়ে ব্যথা পেতে পেতে আমার ছিলে যায়, হাঁটু ছিলে যায়, হাতে ব্যথা পাই। ব্যথার দিকে আমার কোনো কনসেন্ট্রেশন ছিল না, আমার হাত মাথায় ধরা ছিল জাস্ট। আমি পড়তেও চিন্তা করতেছিলাম আমার পিঠের মধ্যে টাচটা কিসের ছিল। ইট ওয়াজ সো ক্লিয়ার। দেন আমি নিচে যখন পড়ে যাই, আমি উঠে দাঁড়াই। আমি ওই সিঁড়িঘর দিয়ে, আমার প্রচন্ড ভয়ের মধ্যেও আমার একটা ইনস্টিংক্ট কাজ করে যে কেউ একজন ওই সিঁড়িতে দাঁড়ানো। আমি সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার চেষ্টা করি। কিছু দূর উঠার পরে আমি অন্ধকারটা দেখি ওইখানে গুমোট হয়ে আছে অন্ধকারটা। আরো কিছু দূর আগানোর পর আমি পরিষ্কার পায়ের আওয়াজ শুনতে পাই, কেউ একজন উঠে চলে গেল সিঁড়ি দিয়ে উপরের দিকে। আমি এরপরে আর সাহস করতে পারি না উপরে যাওয়ার। আমি নেমে আসি, সিঁড়িঘরের দরজা লক করি। আমার সারা শরীরে প্রচন্ড ব্যথা, রক্তাক্ত অবস্থায় আমি রুমে এসে বাথরুমে গিয়ে নিজেকে ক্লিন করে ওই রাতের মতো ঘুমাই। আমাকে পরের দিন সেলিম ভাই ডাক দিয়ে বলে, আপনি রাত্রেবেলা অনেক রাতে চিৎকার করেছেন কেন? আমি বলি, আমি তো কোনো চিৎকার, কোনো শব্দ করিনি।
যাই হোক, এটা নিয়ে ওনার সাথে আমার কিছু কথাবার্তা হয়। সেই দিন আমি দুপুরবেলা আবার আমবাগানে যাই। আবার আমবাগানে ঠিক সেই সেম সিকোয়েন্সগুলো হয়। আমার প্রচন্ড ব্যথা শরীরে। আমি যখন হেঁটে যাচ্ছি, পাশে দিয়ে ডাব গাছ থেকে প্রচন্ড জোরে ডাব পড়তেছে, মানে জাস্ট আমার হয়তো 6 ইঞ্চির ভিতর দিয়ে ডাবটা পড়ছে, হয়তো আমার মাথায় পড়লে আমি আই ওয়াজ ডেড। তারপর এরকম কিছু ঘটনা ঘটছে। আমি ঠিক ওইভাবে ওই বনের মধ্যে তখন ওই কুকুরটাকে খুঁজে পাই। কুকুরটা আবারও আমাকে পথ দেখায় নিয়ে যায় এবং আমি তাকে ফলো করে 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 ওই পুকুরের কাছে চলে যাই। প্রথম পুকুরটার কাছে চলে যাই, পুকুরের পাড়ে বসি, কিছুক্ষণ বসে থাকি। আমি দেখি সেই আম গাছটার আড়াল থেকে মেয়েটা আমাকে দেখছে। দ্বিতীয় দিনেও ঠিক একইভাবে সে আমার দিকে তাকিয়ে আছে এবং তার চোখের মধ্যে কেমন যেন একটা ঘৃণা এবং একটা বিচলিত ভাব। আমার দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছু বলি না। আমার হঠাৎ স্ট্রাইক করে নামটা, তুগনি। আমি চিৎকার দিয়ে ডাকি, তুগনি শোনো। সে প্রচন্ড বিস্ফোরিত চোখে 2 পা পিছনে চলে যায় এবং 2 হাত তুলে আমাকে বাধা দেয়। আমি বলি, তুগনি, আমি তোমাকে আঘাত করব না, ব্যথা দিব না, তুমি আমার সাথে একটু কথা বলো। তার মুখে কোনো শব্দ ছিল না। প্রচন্ড বিস্ফোরিত চোখে, বড় বড় চোখে সে পিছন দিকে সরে যেতে থাকে। আমি বুঝতে পারি যে তাকে আমি ধরতে পারবো না, তাকে আমাকে কোনোভাবে ডেকেই আনতে হবে কাছে। আমি ওখান থেকে উঠে যাওয়ার সময় হয়তো কিছুটা এক্সাইটেড ছিলাম তার সরে যাওয়া দেখে, আমার সাহসটা বেড়ে যায়। উঠে যাওয়ার সময় আমার পা পিছলায়, আমি অলমোস্ট পুকুরের দিকে চলে যাচ্ছিলাম। পাথরে আমার হাঁটু বাড়ি খায়, অল্পের জন্য আমার মাথাটা বাড়ি খায়নি। মাথা বেড়ে খেলে আমি ওখানেই হয়তো পড়ে যেতাম। আমি জাস্ট বুঝতে পারলাম যে এরপরে আর আগানোটা আমার লাইফ রিস্ক হতে পারে। আমি ওখান থেকে খুব কষ্টে উঠলাম, আবারও রক্তাক্ত অবস্থায়। আমি কোনোভাবে ঘুরতে 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 ওই দিন আমার প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। আমি পথ খুঁজে পাচ্ছিলাম না। আমি যেখান দিয়ে বের হয়েছি সেটা ছিল একদম গ্রামের অন্য একটা প্রান্ত। সেই প্রান্ত দিয়ে বের হয়ে আমি কষ্ট করে ঘুরে রাত্রেবেলা বাসায় আসি এবং আমার সারা শরীর রক্তাক্ত থাকে। দেন ওই দিন রাতে আমি আমার মনসুন নানা, যিনি অনেক বয়স্ক ছিলেন, আমি ওনার কাছে জানতে চাই যে নানা, তুগনি নামে আপনি কাউকে চেনেন কিনা। হঠাৎ এই নামটা শুনে নানা একদম স্ট্রাইকিং, মানে শকিং দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। তুমি কোথায় পেয়েছো, কেন জিজ্ঞেস করছো? ভালো কথা। আমি নানাকে ফোর্স করতে থাকি যে নানা, আমাকে তুগনি সম্পর্কে কিছু বলেন, আমি নিশ্চয়ই কিছু জানতে পেরেছি। নানা যে কাহিনীটা বলে এটা ছিল এইরকম, যেই কাহিনীটা আমি একটু আগে বলেছি, যে আফগান ভদ্রলোককে যখন এনে মেরে ফেলে, ক্যাটফিশ দিয়ে তার লাশ খাইয়ে দেয় এবং তার মেয়েকে রাজামশাইয়ের ভালো লেগে যায়। তার মেয়ের সাথে অনেকদিন শারীরিক সম্পর্ক থাকার পরে তার মেয়ে একটা ছোট্ট বাচ্চা শিশু প্রসব করে, কন্যা শিশু। সেই বাচ্চাটা এই রাজবাড়িতেই বড় হতে থাকে, একটা কুঠুরির মধ্যে বন্দী অবস্থায়। শুধু তার মার সাথে তাকে দেখা করতে দেওয়া হতো 2 বেলা, এছাড়া আর কারোর সাথে তার কোনো কানেকশন ছিল না। এবং ওই মেয়েটার নাম রাখা হয় তুগনি। এবং ওই মেয়েটাকে তার মা কিছু অক্ষর জ্ঞান দেয়। এটা তো এলাকাবাসীরাও জানেন। আচ্ছা, 6 বছর পর্যন্ত তার মা বেঁচে ছিল। 7 বছরের সময় তার মা কোনো একটা কারণে, এলাকাবাসীর মুখেই শোনা, যে রাজার প্রচন্ড আক্রোশের কারণে তাকে টর্চার রুমে নিয়ে টর্চার করে মেরে ফেলা হয়। এবং টর্চার রুমটা হচ্ছে সেই আমবাগানের ঠিক কাছাকাছি। ওটা এখন সিল করে বন্ধ করা। আমি দেখতে গিয়েছিলাম, আমি দেখেছি ওটা একদম সিলগালা করে বন্ধ করা। তো আমি তারপরে যেটা শুনলাম, তাকে ওই টর্চার রুমে টর্চার করা হয় 7 দিন এবং ফাইনালি তাকে ওই ক্যাটফিশ দিয়ে ওই পুকুরে নিয়ে খাইয়ে মেরে ফেলা হয়। এবং তার লাশটাও, তুগনির নানার লাশ যেখানে ছিল ওই ঝোপের মধ্যে, গ্রামের শেষ মাথায় ওই ঝোপের মধ্যে নিয়ে কোনো মতে জাস্ট মাটি চাপা দিয়ে দেওয়া হয়। এটাই ছিল তাদের পরিণতি। এবং আমার কাছে তখন পরিষ্কার হয়ে যায় যে কেন আমি এত ব্যথা পাচ্ছি, আমাকে ফোর্স করা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল যে ওই দিন পুকুরের সামনে বসে ভাত ছিটানোটা আমার একটা অনেক বড় হয়তো ভুল হয়ে গেছে। আমি এরপরে জাস্ট বাকরুদ্ধ অবস্থায় থাকি কিছু সময়। পরের দিন আমি অনেক খুঁজে গ্রামের মানুষের সাথে কথা বলে গ্রামের শেষ প্রান্তে ওই ঝোপ মতো জায়গাটা, কবরস্থানটা খুঁজে বের করি। আমি ওখানে যাই, ঝোপ দিয়ে ঢুকি, নিচে নামি, ভিতরে যাই, একদম কবরের কাছাকাছি গিয়ে দেখি ওইখানে ওই মেয়েটা আর কুকুরটা চুপচাপ বসে আছে এবং মেয়েটা কাঁদছে। আমি হয়তোবা এরকম একটা ধারণা আমার ছিল যে আমি তাকে ওখানে পাবো বা দেখবো। আমি ওখানে বসি, কিছু সময় বসি। আমি আয়াতুল কুরসি পড়ি, দুরূদ শরীফ পড়ি, আমি কবরটা জিয়ারত করি, 2টো কবরই। এবং আমি কবর 2টা পরিষ্কার দেখতে পাই। ওখানে তৃতীয় আর একটা কবর ছিল ছোট, সেটাও আমি দেখতে পাই। আমি প্রত্যেকটা কবর জিয়ারত করি। আমি অনেকক্ষণ, আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল তখন মেয়েটার জন্য। আমার কাছে মনে হচ্ছিল যে সে আমাকে যতই আঘাত করুক, আমার খুব ইচ্ছা হচ্ছিল আমি যদি একটু তাকে ধরে আদর করে দিতে পারতাম, মাথায় একটু হাত বুলিয়ে দিতে পারতাম, বা অ্যাটলিস্ট তার জন্য আমি কিছু করতে পারতাম। আমার
আমার পক্ষে কিছু করা সম্ভব ছিল না। আমি জাস্ট কিছুক্ষণ আমার চোখ দিয়ে পানি পড়লো চুপচাপ। আমি উঠে চলে আসছিলাম, বিকাল হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। উঠে চলে আসার সময় আমি একবার তার দিকে পিছন ফিরে তাকালাম, দেখলাম সে হাত দিয়ে আমাকে ইশারা করছে এবং তার হাতটা আমার দিকে ওয়েভ করা, এবং আমি চুপচাপ তার দিকে দেখে আমার চোখ দিয়ে প্রচন্ড পানি আসতেছিল, আমি নিজেকে ধরে রাখতে পারতেছিলাম মেয়েটাকে দেখে। আমি উঠে চলে আসলাম, ওই দিনের মতো আমি উঠে চলে আসি। ঠিক এই ইনসিডেন্টটার পর থেকে, এই কবরটা জিয়ারত করার পর থেকে এরপরে কিছু কুইক ঘটনা ঘটে গেছে 2 দিনে। আমি যখন ছাদে পায়চারি করতাম বিকালবেলা, ওয়াকম্যান কানে থাকতো, আমার গান শুনতাম আর ডাকাতিয়া নদী দেখতাম রাজবাড়ির ছাদে, খুব সুন্দর লাগতো। রাজবাড়ির ছাদের ডান দিকটা ছিল ভাঙা, পাঁচিলটা ভাঙা, তো ওখানটা খোলা ছিল, ওখান দিয়ে একদম নিচে পড়ে যাওয়ার গিয়েছিল। আমি গান শুনছি, এক মনে ডাকাতিয়া নদী দেখছি, ধার ধরে হাঁটতেছি। হঠাৎ অনেকক্ষণ হাঁটার পরে বিকালবেলা একটা সময় আমি পিছন ফিরে আমি জাস্ট নিজের অবস্থানটা দেখার জন্য আমি নিজের পায়ের দিকে তাকালাম, দেখলাম আমার ডান পায়ের নিচে কোনো ছাদ ছিল না, এবং আমি অলমোস্ট ওই ভাঙা পাঁচিল দিয়ে বাইরে চলে আসছি, বাট আমি নিচে পড়ে যাইনি। আমার পাটা কোনো কিছুতে আটকে আছে। আমার প্রচন্ড ভয় লাগে, আমি দৌড় দেবার চিন্তা করেও দাঁড়িয়ে পড়ি এবং ডান পায়ে একটু প্রেস করে দেখি যে আমি পড়ে যাচ্ছি কিনা। আমি দেখলাম আমি পড়ে যাইনি। দেন যেটা হলো, আমার মনের মধ্যে তখন একটা খেয়াল আসলো যে আমি একটা ঘটনা শুনেছি আমবাগানে, যে বাচ্চারা ঢিল মারলে আম ছুঁড়ে মারে, কিছু বাচ্চা অন্ধ হয়ে গিয়েছে। আমি ওই আমবাগানে যাই, ওই দিন বিকালবেলা আমবাগানে যাই এবং ঠিক একইভাবে কিছু আম গাছ দেখে দেখে একদম ভিতরের দিকে গভীর বড় বড় কিছু আম গাছ দেখে দেখে ঢিল মারতে থাকি, প্রচন্ড জোরে জোরে আমের দিকে ঢিল মারতে থাকি। তো আমার কিছুই হয় না, আমি ফিরে আসতে থাকি। হঠাৎ ফিরে আসার সময় আমি দেখি একেবারে আমার ডান দিকের কোণা থেকে বিশাল বড় একটা ফজলি আমের মতো আমার দিকে প্রচন্ড বেগে ধেয়ে আসছে। যখন ধেয়ে আসছে আমি জাস্ট রিফ্লেক্স করার টাইমটা পাইনি, তার আগে আমি দেখলাম এক হাতের মতো এসে আমটা নিচে পড়ে গেছে এবং আমার গায়ে টাচ পর্যন্ত হয়নি। এরকম কিছু ঘটনা ঘটছিল আমার সাথে, যে আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা আমাকে প্রোটেক্ট করছে। ওই অবস্থায় আমি যখন চলে আসছি, যেই আম গাছটার নিচে মেয়েটাকে আমি প্রথম দেখতে পাই সোনাপুকুরের কাছে, সেই আম গাছটার নিচে দিয়ে আমি যখন হেঁটে চলে আসছি, তখন আমি দেখলাম একটা কাগজ, ছেঁড়া কাগজের টুকরা। আমি কাগজের টুকরাটা ওঠাই, কাগজের টুকরাটার মধ্যে কবিতার সেই প্রথম 2 লাইন লেখা, চলে যেতে হবে চলে যাও, বাকি অংশটা ছেঁড়া, ওখানে নাই। আমি তাড়াতাড়ি ওই কাগজটা বোটে আমার পকেটে নিয়ে চলে আসি। আমার পকেটে সেই নূপুরের ভাঙা অংশটার কাগজের ভাঙা ছেঁড়া অংশটা থেকে যায়। আমি চলে আসি রাজবাড়িতে। আমার পরে প্রচন্ড জ্বর আসে এবং পরের দিন আমরা চলে আসবো ওখান থেকে। যখন আমি চলে আসতে থাকি, আমি আর মামা ড্রাইভ করছিলেন, হাইওয়ে দিয়ে আসছি, 16 হাইওয়ে। আমি জাস্ট আমার 30 ফিট দূরে দেখতে পাই মেয়েটা দাঁড়ানো, হাইওয়েতে মেয়েটা দাঁড়ানো, তার হাত ওয়েভ করা, হাঁটুর কাছে কুকুরটা দাঁড়ানো। আমি এতটাই বিস্ফোরিত হয়ে যাই যে আমি যতক্ষণে মামাকে বলি যে মামা থামো থামো, মামা হার্ট ব্রেক করে, কি হয়েছে কি, আমি বলছি একটু থামো। থামার পরে আমি দরজা খুলে নেমে ছুটে আসি পিছনে, এলোমেলো পাগলের মতো খুঁজতে থাকি, আমি কিছুই দেখি না। জাস্ট আমি ওখানে দেখি নূপুরের আরেকটা ভাঙা অংশ ওখানে ঘাসের মধ্যে পড়া, অ্যান্ড দ্যাট ইজ ব্লাড শেডেড, রক্ত লাগানো, শুকনো রক্ত লাগানো। আমি ওই অংশটা তুলে নিয়ে আমার পকেটের অংশটা বের করি এবং জোড়া দিই। আমি দেখি একটা পুরো আস্ত নূপুর হয়ে যায়, এবং আমি দেখি ওটা ধান ক্ষেতের পাশে ছিল হাইওয়েটা, নিচে যে ধান ক্ষেতের আল আছে, ওই আল দিয়ে ওই খোড়া কুকুরটা হেঁটে চলে যাচ্ছে। আমি আর কিচ্ছু দেখতে পাই না ওখানে। দেন আমি চুপচাপ শান্তভাবে গাড়িতে উঠি, আমার গায়ে তখন প্রচন্ড জ্বর। আমি গাড়িতে উঠে আমরা ডাকাতিয়া নদী ক্রস করার জন্য ফেরিতে উঠে গাড়ি, তারপর আমি গাড়ি থেকে নামি। একটা সময় আমার খুব ডিম খেতে ইচ্ছা করে, আমি ডিম কিনে ডিম খাচ্ছিলাম, সেদ্ধ ডিম। আমি ডিম খাওয়া শেষ, হাতে আমার ডিমের কাগজটা তখনও। আমি জাস্ট হাসতে থাকি, কাগজটার মধ্যে লেখা, ফিরে আসবো না কখনো, টান দিয়ে তুকনি। আমি আমার পকেট থেকে কাগজের ছেঁড়া অংশটা বের করি, সেখানে রাখি, পুরো কবিতাটা আমি পড়ি, যেতে হবে চলে যাও, ফিরে আসবো না কখনো, তুগনি। আমি যতটা সময় ফেরিতে ছিলাম আমি ফেরির রেলিং ধরে চুপচাপ দূরে তাকিয়েছিলাম। আমি যখন চাঁদপুরের কাছে চলে আসি আমাদের ফেরি, তখন দূরে তাকিয়ে দেখি ঠিক ডাকাতিয়া নদীর ওই পারে 16 গ্রামে ঘাসের উপর মেয়েটা এবং কুকুরটা বসা এবং তার হাত ওয়েভ করা। আমার কাছে তখন এই দৃশ্যটা এতই পরিচিত ছিল এবং এতটাই নোন ছিল যে আমি চুপচাপ এসে গাড়িতে উঠে যাই এবং আমি গাড়িতে ওঠার আগে সেই কাগজটা নূপুর দিয়ে পেঁচিয়ে আমি ডাকাতিয়া নদীতে ছুঁড়ে ফেলে দিই। হয়তো ওই মুহূর্তে আমি স্মৃতিটাকে আর ক্যারি করতে চাচ্ছিলাম না, বা আমার ভয় লাগছিল।
আমি ডাকাতি নদীতে ছুঁড়ে ফেলে দিই এবং আমি গাড়িতে এসে চুপচাপ বসে পড়ি এবং চলে আসি। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক লম্বা একটা ঘটনা শুনলাম আমরা, বাট ইন্টারেস্টিং। আমরা একটা ছোট্ট ব্রেকে যেতে হবে আমাদেরকে এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসছি। সো স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM haunted by Airtel. শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, আর আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, সেই সাথে চট্টগ্রামে রয়েছে আমাদের দল। অনেকের SMS পাচ্ছি, মামুন, প্রীতম, তিশা, শামীম, হানিফ, সোহাগ, প্রান্ত, মানিক, সুমন, সিয়াম, সাইদুর, বিত্ত, আশিক, মোহনা, অ্যানি সহ আরো অনেকে, সবাই প্রশংসা করছেন স্টোরির। অনেকে বলছেন যে ঘটনাটা ভালো লেগেছে, অনেকেই বলছেন অনেক বেশি এক্সাইটিং লেগেছে ঘটনাটা, এবং অনেকে এরকম প্রশংসা করেছেন। থ্যাংক ইউ। আমাদের গেস্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ সমস্ত ক্রেডিট তার। আবার অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। প্রত্যেকটা ঘটনার পেছনে এরকম একটা ব্যাপার থাকেই। সো এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। আমরা শুধু জানতে চাই যে আপনারা এনজয় করেছেন কিনা, সেটা আমাদের জানিয়ে দিতে পারেন। আমাদের SMS করার নিয়ম হচ্ছে ফুর্তি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছি আমরা আবার ঢাকা থেকে সরাসরি চট্টগ্রামে। হ্যালো। জি কৌশিক, আপনি হচ্ছে আমাদের সিলেক্টেড গেস্ট, যিনি চট্টগ্রাম থেকে জয়েন করেছেন আমাদের সাথে, রাইট? জি। আচ্ছা, তো কৌশিক, আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, যে এই তো নিজের জায়গা, একদম মানে চিরপরিচিত সেই ফয়েজ লেক, আপনি সেই জায়গারই বাসিন্দা, তারপরে আজকে ভূত FM টিমের সাথে আজকের এই মুহূর্তটা আপনার কেমন লাগছে? জি, আজকে মানে ভালো লাগছে, কিন্তু আজকে যে আমরা এখন যে জায়গাটা আছি সেটা খুবই মানে একটা হন্টেড জায়গা, কারণ এখানে চারপাশে পাহাড় আর মানে মাঝখানে আমরা আছি। আপনি তো আমাকে বলেছিলেন বোধহয় যে এই এলাকায় মারমেডও দেখা যায়। জি। আচ্ছা, তো এমনিতে এনজয় করছেন তো, তাই তো? জি, বুঝিনি। এনজয় করছেন তো? হ্যাঁ, এনজয় করছি। আসলে মানে হন্টেড একটা মানে হরর পরিবেশ, চারদিকে কুয়াশা। আচ্ছা, আমরা আশা করছি যে আপনারা মানে তেমন কিছু দেখুন, সেরকমই আশা করব। আমরা চলে যাব আবার সাদের কাছে। একটু সাদকে প্লিজ আমি চাচ্ছিলাম ফোনে। আপনার আশেপাশে কি সাদ আছে? আমরা এখন কথা বলছি আমাদের আউটডোর ব্রডকাস্টার সাদের সাথে। সাদ, আমাদের এখানে আমরা জানি যে এয়ারটেল থেকে সিলেক্টেড কিছু গেস্ট রয়েছেন, সিলেক্টেড কিছু লিসনার রয়েছেন আমাদের। আমরা তাদের মধ্যে আর একজনের সাথে একটু কথা বলতে চাই, যদি সেটা অ্যারেঞ্জ করা যায় তাহলে খুব ভালো হয়। সেটা কি এখন সম্ভব এই মুহূর্তে? আমাদের এখানে অনেক গেস্ট আছে আজকে যারা সিলেক্টেড লিসনার, তাদের মধ্যে একজনের সাথে আমি এই মুহূর্তে দিচ্ছি কথার জন্য। আমি দিচ্ছি মিঠুনের কাছে। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি মিঠুন, কেমন আছেন? জি, ভালো। মিঠুন, এই মুহূর্তে আপনাদের যে এয়ারটেল থেকে আপনারা সিলেক্টেড হচ্ছেন, এবং এখানে আমাদের ভূত FM থেকে সিলেক্টেড কিছু গেস্ট রয়েছে, সবাই মিলে আপনারা একটা জায়গায়, এবং আপনারা অপেক্ষা করছেন কিছু ঘটে কিনা সেটা দেখার জন্য। কেমন লাগছে এই মুহূর্তটা একটু আমাকে যদি বোঝাতেন যে কিরকম লাগছে, আপনার অনুভূতিটা কি? আসলে এখানে আমরা যে প্লেসটাতে আছি, 3টা পাহাড়ের মাঝখানে আর কি একটা জায়গা, খুব থমথমে একটা পরিবেশ। আর আমার এখানে কিন্তু প্রচুর কুয়াশা, ঠান্ডা, কিন্তু তারপরও কেমন যেন একটা গরম গরম ফিল হচ্ছে। আচ্ছা। আর কিছুক্ষণ আগে একটা আমরা দেখলাম যে হালকা ভাবে একটু বোঝা গেল যে একটু লাইট, আমরা আর কি টর্চ লাইট নিয়ে আসছিলাম, একটা টর্চ লাইটে ফ্লো করার পরে কিছু একটা জায়গায় আর কি সোয়ারেজ লাইনের যে একটা হোল থাকে, লাইক ওইটার মতো একটা হোল আমরা দেখতে পেলাম। কিন্তু কিছুক্ষণ পর আবারও ওই জায়গাটার মধ্যে টর্চটা দেওয়ার পর ওই হোলটা আমরা খুঁজে পাইনি। আচ্ছা। সো আমার কি মনে হয় আজকে কিছু ঘটবে মিঠুন, মনে হচ্ছে কি? আর কি এতদিন তো আর কি যেটা শুনেছি, কিন্তু আজকে যেটা বাস্তবে এসে দেখলাম আর কি একটা পুরো আর কি একটা ভয় লাগার মতো একটা পরিস্থিতি। কারণ এই জায়গাটা আমরা আর কি পাহাড়টার কাছে আছে, এখান থেকে আমরা উপরে মাঝে গিয়েছি, কিন্তু ওইখান থেকে আবার একটু ব্যাক করে নেমে আসছি, কারণ ওইখানে এত উপরে গিয়ে আর কি এক্সপিরিয়েন্স করার মতো আজকে সাহসটা পাইনি। ওকে, সো আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে আজকের মতো, মানে এখনকার মতো আমরা আবারও আপনাদেরকে টাটা করছি। একটু পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সো আমরা এখন চলে যাচ্ছি আবার আমাদের স্টুডিও
স্টুডিওতে যে গেস্ট রয়েছেন তার কাছে, এবং তার মধ্যে আমি বলে দিই যে আমরা রাজবাড়ি ঘটনা শুনলাম একটু আগে আরফিন ভাইয়ের কাছ থেকে, এবং এখনো পর্যন্ত সেই প্রশংসা কিন্তু আসছেই। তো আমিও চাই যে আপনারা এরকম ঘটনা নিয়ে বারবার করে আসুন এবং সেই ঘটনাগুলো আমাদের পাঠাতে আমাদের ইমেল অ্যাড্রেসটি অবশ্যই মনে রাখতে হবে। সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি নোট করে ফেলতে পারেন বা মনে রাখতে পারেন bhutfm@radiofurti.fm। আমাদের আরেকটা ছোট্ট বিরতি নিতে হবে, যদি আপনারা কিছু মনে না করেন। ছোট্ট একটা বিরতি নিতে হবে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি গেস্টের কাছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন প্লিজ, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12:55। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং আপনার নামটা একটু বলবেন এবং কোথা থেকে এসেছেন প্লিজ যদি একটু বলতেন। হাই লিসনার্স, আমি মোহাম্মদ তারেকুজ্জামান। আমি মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বিবিএ ফার্স্ট ইয়ারে পড়তেছি। আমি ধানমন্ডি জিগাতলা থেকে আসছি। রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আমার 2012 সালের শেষের দিকে ডিসেম্বর মাসে ঘটে। আমি আমার বন্ধু মাসুমের সাথে টাঙ্গাইলে ওর বোনের বাসায় বেড়াইতে যাই। তো সকালবেলা রওনা দেওয়ার পরে দুপুরের ভিতরে আমরা পৌঁছায় যাই। বিকালটা পুরা টাঙ্গাইল এলাকাটা ঘোরার পরে রাতে 10টার দিকে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে ওর বোন একটা ছোট রুম নিয়ে থাকতো, ফ্যামিলি ছোট বলে। তো আমাদেরকে পাশের ফ্ল্যাটে একটা রুমে থাকতে দেওয়া হয়। তো রুমের বর্ণনাটা আমি একটু দিয়ে দিই। রুমটা দিয়ে ঢুকলেই সোজা হলো একদম রুমের সোজা হলো খাটটা। খাটের ঠিক অপোজিটে একটা ওয়ার্ড্রোপের উপরে টিভি, খাটের ডান দিকে একটা সোফা, আর আমরা যেদিকে মাথা দিয়ে শোবো সেদিকে একটা বড় জানালা আর পিছনে বারান্দা। তবে রাসেল ভাই, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো যে জানালাটার সাথে একটা সূরা বাধাই করে লাগানো। তো আমরা ওটা দেখে একটু ইন্টারেস্ট ফিল হয়। তারপরও আমরা রাতে কিছুক্ষণ টিভি দেখে ঘুমায় যাই। তো ঠিক 3টার পরে আমার ঘুম ভাঙে। তো ভাঙার পরে আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি কয়টা বাজে, 3:15 মতো বাজে। তো তখন মোবাইলটা রাখার পরে আমি যখন আমার ডান দিকে খেয়াল করে দেখি যে সেখানে কিছু একটা দাঁড়ায় আছে, এবং ভালোভাবে খেয়াল করার পরে আমি বুঝতে পারি যে সেখানে একটা মহিলা দাঁড়ায় আছে। তার বয়স 35 থেকে 38 বছর, এবং তার গায়ে সাদা রঙের একটা কাপড়, চুলগুলা পিছনের দিকে ছাড়া, এবং চোখগুলা বড় বড় রক্তের মতো আমাদের দিকে তাকায় আছে, আর তার বাঁ হাতটা আমাদের দিকে উঁচু করা। তো এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। আমি সাথে সাথে আল্লাহ তাআলার নাম নেওয়া শুরু করি, দোয়া দুরূদ পড়া শুরু করি, এবং কিছুক্ষণ পরে আমার ডান দিকে আমার ফ্রেন্ডটা শুয়েছিল, ওকে আস্তে আস্তে নক করে ওকে উঠায় বলি যে তুমি তোমার ডান দিকে খেয়াল করো। তো ও জিনিসটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যাওয়ার পরে আমরা দুজন মিলে আল্লাহ তাআলার নাম নেওয়া শুরু করে দোয়াটা পড়া শুরু করি। এবং কিছুক্ষণ পরে আমি যেটা দেখতে পারি যে মহিলাটা আসলে দাঁড়ায় ছিল না, সে শূন্য থেকে 1 হাত কিংবা আধা হাতের মতো ভাসছিল, এবং আমাদের দিকে হাতটা এগিয়ে দিয়ে সে কিছু বলার চেষ্টা করতেছিল। তো এইটা দেখার পরে আমরা প্রচন্ড ভয় পেয়ে যাই এবং চিৎকার দেওয়ার চেষ্টা করি। চিৎকার দেওয়ার কোনো শক্তি আসে না শরীরে, কি করব কিছুই বুঝতে পারি না। তখন আমরা দুজন মিলে চোখ বন্ধ করে যত দোয়া কালাম পারি আল্লাহ তাআলার নাম নেওয়া শুরু করি, একভাবে পড়তে থাকি। এবং কিছুক্ষণ পড়ার পরে চোখটা খুলে তাকায় দেখি যে না, জিনিসটা এখনো স্টিল সেখানে দাঁড়ায় আছে আমাদের দিকে তাকায়। তো তারপরও আমরা কন্টিনিউ করতে থাকি, আল্লাহ তাআলার নাম থেকে দোয়াটাও পড়তে থাকি। পড়তে 20 থেকে 25 মিনিট পরে যখন আমরা দুজনই চোখ খুলে দেখি যে জিনিসটা আর নাই। তো আমরা তারপরে খাট থেকে উঠে লাইট জ্বালায় বারান্দার দরজাটা খুলি, বারান্দায় যাই যেয়ে দেখি যে বারান্দাতেও কিছু নাই, চারিদিকে প্রচন্ড কুয়াশা। তারপর ঘরে আসি, ঘরের গেটটা খুলি, মানে টোটালি একটু সবকিছু চেক করি, টিভিটা ঠিকমতো বন্ধ করছি নাকি। বন্ধ করে দুজন কথাবার্তা বলার পরে আমরা লাইট নিভাই আল্লাহ তাআলার নাম নিয়ে আবার শুয়ে পড়ি। এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠি, এবং এই বিষয়টা আমরা কারোর সাথে শেয়ার করি না। তার পরের দিনই আমরা ঢাকায় ফেরত আসি।
এতটুকু আমার ঘটনা। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি, সেই সাথে পাচ্ছি আপনাদের SMS। মোতালিব আমাদের SMS করেছেন মিশুক রাজশাহী থেকে, তিনি অনেক ভয় পাচ্ছেন। মিস্টার ইমন আমাদের SMS করেছেন, আমাদের শরীফ SMS করেছেন যাত্রাবাড়ি থেকে, শুভ আমাদের SMS করেছেন আগারগাঁও তালতলা থেকে, এবং তারা সবাই একসাথে ভূত FM শুনছেন জানিয়েছেন। সবুজ টাঙ্গাইল থেকে বলছেন যে আমরা 5 বন্ধু পুকুর পাড়ে বসে ভূত FM শুনছেন তারা। তারিকুল নিশি নিপা বাড্ডা থেকে আমাদের SMS করেছেন, জোশ হচ্ছে এটা জানিয়েছেন। এছাড়া আমাদেরকে সুমনা এবং শোভন উত্তর থেকে SMS করেছেন, তারা লিখেছেন উই লাভ ভূত FM সো মাচ। নীর আমাদের SMS করেছেন এবং তারা এনজয় করছেন ভূত FM জানিয়েছেন। রনি ভূত আমাদের SMS করেছেন ধানমন্ডি থেকে। এছাড়াও আমাদের SMS করেছেন, দেখতে পাচ্ছি সাবিক SMS করেছেন আমাদেরকে। এছাড়াও নিজাম SMS করেছেন আমাদেরকে। আসিফ মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে এবং আমাদেরকে SMS করেছেন, এবং তিনি চট্টগ্রাম থেকে SMS করে ভূত FM টিমকে ওয়েলকাম জানিয়েছেন। কাব্য আমাদের ময়মনসিংহ থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন মিরাজ সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আজকের এপিসোডটির অনেক প্রশংসা পাচ্ছি, বাট যদি আনফর্চুনেটলি কেউ আজকের এপিসোডে মিস করে ফেলেন তাহলে আপনাকে যেটা করতে হবে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে, এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, এবং তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডগুলো আপনাকে দেওয়া হচ্ছে, বিভিন্ন অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে অপশনটি আপনার পছন্দ এবং যে অপশনটি আপনি আসলেই শুনতে চান সেই অপশনটি আপনি চাইলেই শুনতে পারেন, যে সেই এপিসোডটি আপনি চাইলে শুনতে পারেন। অ্যান্ড আপনি যদি চান যে ভূত FM টিউনটা আপনার যেটা মাসুম এখন প্লে করছে সেটা কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলবেন, তাহলে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে ভূত FM টিউন কোডটা মনে রাখতে হবে, অ্যান্ড দ্য টিউন কোড ইজ 92125, এবং আপনি এটা অ্যাক্টিভেট করতে পারেন জাস্ট একটা SMS পাঠিয়ে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে 92125 এবং এটা পাঠিয়ে দিন SMSটি 3123 নম্বরে। ব্যাস এই টিউনটি আপনার হয়ে যাবে। ঘড়িতে সময় রাত 1:01 শুনছেন সব সময় রেডিও ফুর্তি চলছে এয়ারটেল ভূত FM হন্টেড বাই এয়ারটেল, এবং সেই সাথে আমি আর মাসুম রচির সাথে আমাদের আজকের অতিথি রয়েছে। একটা ছোট ব্রেকে যেতে হবে, আমাদের যেতেই হবে, কারণ আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের গেস্ট চেঞ্জ করতে হবে, আমাদের নতুন গেস্ট নিয়ে আসতে হবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা ছোট্ট বিরতির পরেই আবারও ফিরে আসছি। সো কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। FM haunted by Airtel. শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা অনেক অনেক ঘটনা আমাদের সাথে রয়েছে, এবং সেই সাথে আমাদের চিটাগংয়ের টিম তো রয়েছেই। সুতরাং আমরা খুব তাড়াহুড়া করছি, বুঝতেই পারছেন। ঘড়িতে সময় রাত 1:09 হয়ে গেছে। আমাদের সাথে নেক্সট জয়েন করেছেন অনন্ত, এবং আমরা সরাসরি চলে যাচ্ছি অনন্তর কাছে। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি বলবো সেটা আমার এক বড় ভাইয়ের মুখ থেকে শোনা। তিনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। ঘটনাটি আজ থেকে 3-4 বছর আগে ঘটে। তো তখন তিনি এবং তার চাচাতো ভাই, তার বড়, দুজন মিলে একটি বাসা ভাড়া নেয়। তো ঢাকার কেরানীগঞ্জের কোন একটি জায়গায় তারা বাসাটি ভাড়া নেয়। তো রাস্তার বাসাটি হচ্ছে 4 তলা। তো তাদের বাসাটি, তাদের ফ্ল্যাটটি হচ্ছে 3 তলায়। তো তাদের সামনে যে ফ্ল্যাটটি সেটি হচ্ছে গিয়ে একটি কারখানা, সেটা অনেকদিন যাবতীয় বন্ধ। তো যাই হোক, সে বাসাতে ওঠার পর টুকটাক অনেক রকম ঘটনাই ঘটে রাসেল ভাই। তো যাই হোক, তার মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে সন্ধ্যার পরে তীব্র মাংস পোড়া গন্ধ আসে। তো যাক, প্রথম ভাবে যে হয়তো পাশের কোনো বাড়ির হবে, পাশের কোনো বাড়িতে হয়তো মাংস পোড়ার সামথিং এরকম কিছু ভাবে, কিন্তু দিন দিন দেখে যে না, আসলে গন্ধটা তীব্র থেকে আরো তীব্র হয়ে যায় সন্ধ্যার পরে। যাই হোক, একদিন রাতের বেলা আমার সে বড় ভাই বসে বসে তার রুমে বই পড়ছেন। তো পাশের রুমে ঘুমায় হচ্ছে গিয়ে তার চাচাতো ভাই, যে বড় ভাইটি, তিনি ঘুমান পাশের রুমে। তো তিনি দেখলেন যে রাসেল ভাই লাইটের অপোজিটে যদি কেউ দাঁড়ায় তার কিন্তু বড় একটি শ্যাডো পড়ে, ছায়া পড়ে। তো তিনি দেখলেন যে তার রুমের সামনে, অর্থাৎ পাশের ঘর থেকে একটা ছায়া এসে পড়েছে তার রুমের সামনে, অর্থাৎ কেউ একজন দাঁড়িয়ে আছে। তো তিনি ভাবলেন যে হয়তো তার বড় ভাই হবে। কিন্তু রাসেল ভাই একটি জিনিস দেখে তিনি বেশ অবাক হলেন, সেটি হচ্ছে গিয়ে যে ঠিক লম্বা লম্বা চুল। তিনি তাৎক্ষণিক ভাবলেন যে তার ভাইয়ের তো লম্বা লম্বা চুল নেই, ঠিক কোনো একটা মেয়ে আকৃতির। তো তিনি করলেন কি, সাথে সাথে বইটা অফ করে পাশের রুমে গেলেন, গিয়ে দেখলেন যে কেউ নেই, রাসেল ভাই লাইট জ্বলছে এবং তার ভাই ঘুমাচ্ছে। তিনি বেশ ভয় পেয়ে যান বিষয়টা। তো তারপরের দিন তার ভাইকে বলেন।
কিন্তু তার ভাই বিষয়টা ততটা গুরুত্ব দেননি। আর রাসেল ভাই একটা বিষয় বলে রাখা ভালো যে তার ভাই ব্যবসা করতেন, তো ব্যবসার কাজে প্রায় সময় তাকে ঢাকার বাইরে অনেক জায়গায় যেতে হতো। তো তার কয়েকদিন পরের ঘটনা, তার ভাই কোন একটি কাজে, ব্যবসার কাজে ঢাকার বাইরে যান, তো তিনি একলাই সেদিন। তো যাই হোক, তিনি সেদিন তার ব্যাংকের কাজ সেরে তো তিনি সন্ধ্যার পরে একবারে খাওয়া দাওয়া করে বাসায় ফিরে। তো আসলে ওয়েদারটা সেদিন একটু চেঞ্জ ছিল, অর্থাৎ বৃষ্টি বৃষ্টি ভাব, টিপটিপ বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এরকম একটা ওয়েদার। তো যাই হোক, তিনি বাসায় যখন আসে, তো আসার পর তিনি দেখলেন যে লোডশেডিং, অন্ধকার। তো তিনি দরজার তালাটা খুলে তিনি ভেতর প্রবেশ করলেন এবং তার রুমের হচ্ছে অ্যাটাচ বাথরুম। তো তিনি ওয়াশরুমে গিয়ে তিনি প্রথমে হাত মুখ ধুবেন। তো তিনি হাত মুখ যখন ধুচ্ছেন মোবাইলের লাইটের আলো দিয়ে, ঠিক তখনই তিনি খেয়াল করলেন যে বিদ্যুৎ চমকানো আলোয় তার ঘরে একটা রাস্তায় ইজি চেয়ার ছিল। তো আয়নাতে তিনি পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখলেন যে তার ইজি চেয়ারে 70 কি 72 বছরের একজন বৃদ্ধা বসে, অর্থাৎ দোল খাচ্ছে। ঠিক তার দিকে তাকিয়ে তিনি প্রথমে ভাবলেন যে হয়তো তিনি চোখে ভুল দেখছেন। তিনি চোখে মুখে পানি দিয়ে আবার তাকালেন, তিনি দেখেছেন না, একই অবস্থা, 70 কি 72 বছরের একজন বৃদ্ধা ঠিক একইভাবে দোল খাচ্ছেন এবং তার চুলগুলো উঠছে এবং তার দিকে এক দৃষ্টিতে বড় বড় চোখে তাকিয়েছেন। তিনি সাথে সাথে পেছনে ঘুরে তাকালেন এবং তিনি দেখলেন যে শুধু এবার তিনি কাউকে দেখতে পেলেন না, জাস্ট চেয়ারটা শুধু দোল খাচ্ছে। তো রাসেল ভাই তিনি ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন, বেরিয়ে এসে দেখলেন যে দরজা জানালা সব বন্ধ, এখানে কোনো বাতাস আসার কথা নয়, এখানে চেয়ারটা শুধু শুধু দোল খাওয়ারও কথা নয়। ঠিক রাসেল ভাই সেই সময় তিনি ওই ড্রয়িং রুম থেকে শব্দ শুনতে পেলেন, অর্থাৎ কিছু একটা শব্দ হচ্ছে ওখান থেকে। তো তিনি অন্ধকারের মধ্যে মোবাইলের আলো যতটুকু দেখা যায় তিনি এক পা দুপা করে সেদিক গেলেন। তিনি দেখলেন যে ফ্রিজের পাশে, অর্থাৎ একটা পর্দা টানানো, পর্দার উপাশে বোধ হয় যে কেউ দাঁড়িয়ে আছে। তো তিনি একটু সামনে গিয়ে এক হাত দিয়ে পর্দাটা চলেন। ঠিক রাসেল ভাই তিনি তখনই দেখলেন যে ঠিক যে বৃদ্ধাটাকে তিনি বসে থাকতে দেখেছেন, ঠিক সেই বৃদ্ধাটা তার থেকে 2-3 হাত দূরে দাঁড়িয়ে এবং তার থেকে সেই মাংস পোড়া গন্ধটা আসছে। এটা থেকে তিনি প্রচন্ড রকমের ভয় পায় এবং তিনি দরজা খুলে দৌড়িয়ে নিচে যান এবং দারোয়ানের কাছে গিয়ে তিনি সবকিছু খুলে বলেন। তখন দারোয়ান তাকে আসলে বাড়ির যে ঘটনাটা সেটা বলে, অর্থাৎ সেই বাড়িতে নাকি অনেক বছর আগে একজন বৃদ্ধা আগুনে পুড়ে মারা গিয়েছিলেন, তারপর থেকে সেই ফ্ল্যাটটিতে অনেক রকম সমস্যা দেখা দেয়। আপনাকে অনেক ধন্যবাদ অনন্ত। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আর সেই সাথে আমরা তার মাঝখানে আমরা একবার একটু চিটাগংয়ে যাব এবং চিটাগংয়ে গিয়ে আমরা দেখবো যে চিটাগংয়ের সবাই কি করছে। তার আগে কিছু SMS পড়ে ফেলে। বিপ্লব আমাদেরকে মানিকদিয়া থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকে ভূত FM জোস হচ্ছে। কে আমাকে লিখেছেন যে স্টোরিটা ইন্টারেস্টিং ছিল এবং ভালো ছিল, তাই তিনি লিখেছেন। সৌরভ আমাকে লিখেছেন, আমাকে SMS করেছেন এবং তারা 3 তলা মার্কেটের ওপরে একটা ছোট রুমে আছেন, তারা সবাই শুনছেন আমাদেরকে। রবিউল আওয়াল SMS করেছেন সৈকত আমাদেরকে। মামুন নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন। এছাড়া আমাদেরকে আফরিন রাজশাহী থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে অর্ণব। এছাড়া অর্ণব পরে আমাদের SMS করেছেন রাকিব, তুষার। এছাড়াও দেখতে পাচ্ছি সুমন SMS করেছেন রিপন ধানমন্ডি থেকে। SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি দীপক, সজীব, রুবেল, প্যারিস, জয়ন্ত, নিশ এবং সাফি, এরা সবাই আমাদের SMS করেছেন। শুভ আমাদের SMS করেছেন আমাদেরকে বনি, SMS করেছেন ডানা সহ আরো অনেকে। তো আমরা চলে যাব একটু চট্টগ্রামে এবং চট্টগ্রামে আপনারা সবাই জানেন যে ভূত FM থেকে নির্বাচিত এবং এয়ারটেল থেকে নির্বাচিত আমাদের বিভিন্ন লিসেনাররা আছেন ওখানে এবং তারা এক্সপেরিয়েন্স করছেন, সেটা জিনিসের মধ্যে যাচ্ছেন তারা। এবং সেখানে আছেন আমাদের রেডিও ফুর্তির আউটডোর ব্রডকাস্টার সাদ এবং যে কোঅর্ডিনেট করছে আর কি পুরো জিনিসটা। এবং এছাড়া আছেন সুমন, তারা সবাই আছেন আমাদের রেডিও ফুর্তির পক্ষ থেকে গেছেন। আমরা তাদের সাথে একটু কথা বলবো। হ্যালো হ্যাঁ সাদ, এই মুহূর্তে কি অবস্থা? ভাই আমি সুমন। সুমন, আচ্ছা। এই মুহূর্তে আমরা আগের জায়গা থেকে একটু সরে এসেছি আর একটু ভেতরে। আচ্ছা। তো এখন অন্ধকারে খুব বেশি কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এই জায়গায় আমি আগেও এসেছিলাম কিন্তু দিনের বেলায়, কিন্তু ভয়ঙ্কর একটা সৌন্দর্য আমি এখন দেখতে পাচ্ছি, যেটা দিনের বেলার প্রাকৃতিক সৌন্দর্য দেখা গিয়েছিল, এখন আমার কাছে সেটাই ভয়ঙ্কর সৌন্দর্য দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনাদের সঙ্গে যারা আছেন সবাই মিলে এই মুহূর্তে আপনার অনুভূতি আমরা জানলাম। তো আমরা জানি যে এয়ারটেল থেকেও নির্বাচিত বেশ কিছু আমাদের লিসেনাররা গেছেন, তো আমরা তাদের সাথে একটু কথা বলতে পারি। সুমন? হ্যাঁ, আমার সাথে এখন আছে দিনার, আপনি দিনারের সাথে কথা বলতে পারেন। ওকে, তো আমরা এখন কথা বলবো দিনারের সাথে। সো জি, ওয়ালাইকুম আসসালাম। দিনার, কিরকম লাগছে এই মুহূর্তে আপনার?
জি ভাইয়া, যেমনটা সোম ভাইয়া বললো যে আমরা পানির উপরে আছি, আমরা মানে অনেকটা সাহস দেখেছিলাম পাহাড়ের উপরে ওঠার মতো। এখানে এত ডার্কনেস এবং চারদিকে একটা ভূতের অবস্থা, মানে আমাদের আশেপাশে আরো কতগুলো পাহাড় আছে, তো মানে সেখানে আমরা কোনো মতেই উঠতে পারতেছিলাম না। আমাদের সাথে অনেকজন আছে, বাট আমরা কেউই সাহসে, সবাই সকালবেলা ভাবছি যে উপরে উঠবো, দেখবো কি আছে, বাট এখন যে সিচুয়েশন, মানে এই সিচুয়েশনে আমরা কেউ আমাদের মানে প্রুভ করতে পারতেছি না। আমি যেটা মনে করি, যারা নিজেদেরকে খুব সাহসী ভাবে তাদের উচিত হবে যে এখানে এসে রাতের বেলা স্টে করে নিজেদের সাহসের পরীক্ষাটা দেওয়া। আচ্ছা, মানে আপনার তার মানে বলতে যাচ্ছেন যে চারপাশে যে অবস্থা, সেই অবস্থাটা বেশ ভয়াবহ এবং আপনারা রীতিমতো ভয় পাচ্ছেন সেখানে। এখানে মানে পরিবেশটা টোটালি মানে হররেবল একটা পরিবেশ। আচ্ছা, এবং আমরা একটু আগে মানে বোর্ড থেকে একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের মানে পার্শ্ববর্তী একটা পাহাড়ের মধ্যে আমরা একটা সোয়ারেজ লাইনের মতো একটা হোল দেখতে পেয়েছিলাম, যেটা একটু আগে একটা মেম্বার বললো, মানে সেটা আমরা সবাই খেয়াল করছি। বাট দেন সেখানে যখন আমরা সেকেন্ড টাইম যখন টর্চ লাইট করলাম, বাট সেখানে কোনো হোল ছিলই না। আচ্ছা, এটা আমাদের মানে এটা দেখে আমরা সবাই খুব ভয় পেয়েছি যে মানে ওই জিনিসটা হঠাৎ উধাও হয়ে গেল। মানে আমরা এই জায়গার সম্পর্কে যত রকম ঘটনা শুনেছি, এখানকার মানুষদের মুখ থেকে শুনেছি, মানে ফুললি ওই রকম, মানে পুরো সিচুয়েশনটাই ওই রকম, মানে খুব হন্টেড একটা প্লেস। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও আপনাদের কাছে ফিরে আসবো এবং আগামী সপ্তাহ পর্যন্ত লিসনার্স আপনাদের ওয়েট করতে হবে যে কি ঘটেছিল সেটা জানতে। আমরা আপাতত আবারও ফিরে আসছি স্টুডিওতে এবং এই মুহূর্তে আমাদের আরো একজন গেস্ট আমাদের সঙ্গে রয়েছেন। আপনার নামটা আমরা গতবার আপনার ঘটনা শুনেছিলাম গত সপ্তাহে, এবং সেই সাথে আপনি আপনার ঘটনা কিছু বাকি রেখেছিলেন, তো আমরা তার মধ্যে থেকে একটা ঘটনা শুনবো। ধন্যবাদ রাসেল ভাই। প্রিয় লিসেনার্স, আমি রফিকুল আলম, আমার বাড়ি ফেনী জেলার দাগনবিয়া থানা গোবিন্দপুর গ্রামে। আমি এসেছি ঢাকার নয়াপল্টন থেকে। আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমার ছোট ভাইকে নিয়ে ঘটনা এবং আমার সাথে। ঘটনাটা 1998-99 সালের কথা। আমাদের গ্রামের নাম গোবিন্দপুর, একবার হিন্দু অধ্যুষিত গ্রাম। আপনারা হয়তো জানেন হিন্দু গ্রামগুলো প্রায় শ্মশান থাকে, ঘন জঙ্গল থাকে। তো আমাদের বাড়িটা মূল রাস্তা থেকে হাফ কিলো দূরে। আমার ভাই সেদিন বাড়িতে আসতে রাত হয়ে গেছে। বড় রাস্তা থেকে নেমে একটা সাঁকো, সেটা অবশ্য এখন পুরো হয়ে গেছে, সাঁকো নামলে একটা শ্মশান। শ্মশানের উত্তর পাশে একটা বড় বাড়ি, বাড়িটার সামনে একটা বড় পুকুর, পুকুরের পূর্ব পাশে জঙ্গল, একটা মাটি উঁচু ঢিবি আছে এবং সেখানে একটা বড় তুলা গাছ ছিল। সেখান দিয়ে আমরা ভয় পেতাম বলে হাঁটতাম না, আমরা হাঁটতাম বাড়ির পশ্চিম পাশে পাশ দিয়ে, পুকুরের পশ্চিম পাশ দিয়ে। বাড়ির উত্তর পাশে ছিল জলপাই বাগান, আমরা সে বাগানের পাশ দিয়ে হাঁটতাম। আমার ভাই তখন কম বয়স ছিল, সেই খুব অন্ধকার রাত্রি ছিল, বাজার থেকে আসতেছিল। সাঁকো ফালাবার পরে তার খুব ভয় লাগতেছিল। সেই বাড়ি পর্যন্ত আসি, দেখলো যে প্রচন্ড সামনে কিছু দেখা যায় না, পেছনে কিছু দেখা যায় না, এত অন্ধকার। সে দেখলো একটা কুচকুচে কালো বিড়াল তাকে বারবার ডিস্টার্ব করতেছে। এদিক থেকে ঢুকে ওই দিক থেকে বের হয়ে যায়। সে খুব ভয় পাইছে, এত বেশি ডিস্টার্ব করছে, খুব ভয় পেল। তারপর সেই একসময় বিড়ালটাকে এত জোরে লাথি মারলো, লাথি মেরে সে এক দৌড়ে বাড়ি চলে আসলো। ঘটনা এখানে শেষ নয়। বাড়িতে আসার পরে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই শুতে গেলাম। মাঝরাতে তার চিৎকারে আমাদের ঘুম ভেঙে যায়। আমরা উঠে দেখি আলো জ্বালানোর পরে সবাই উঠে দেখলাম যে সে কাঁপতেছে আর বলতেছে যে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমাকে টেনে নিয়ে যাচ্ছে। যাক, এরপর এই ঘটনার পর কয়েকদিন ঘটলো। ঘটার পর সে হুজুরের কাছে যায়, হুজুর তাকে পানি ফোড়া, তেল ফোড়া দেয়। কয়েকদিন বন্ধ ছিল। পরবর্তী ঘটনা আমার বিয়ের পরে 2001 বা 2002 সালের পরের ঘটনা। সেদিন আমার ভাই বাড়ি ছিল না, আমি সামনের রুমে শুয়েছি তার সাথে। সে আমার ডান পাশে শুয়েছে, আমি পশ্চিম দিকে, আমরা মাথা রেখে শুয়েছি। গ্রামে একটু তাড়াতাড়ি শুয়ে যায় আমরা। সেদিন তাড়াতাড়ি শুয়ে যাওয়ার পরে প্রায় 2টার দিকে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলেও আমার তন্দ্রা ছন্দ ছিল, কিন্তু আমি চোখ খুলতে পারতেছি না। হঠাৎ অনুভব করলাম একটা অস্পষ্ট ছায়া আমার শরীরের উপর দিয়ে আমার বাইরের দিকে চলে গেল। কিন্তু আমি এটা বুঝতে পারছি, কিন্তু বুঝতে পারার পর আমি চোখ খুলে দেখলাম না। ঠিক কয়েক সেকেন্ড পর আমার ঘুম চলে আসে। আসার পরে কিছুক্ষণ পরে তার চিৎকার শুনি আমার ভাই আমাকে জড়িয়ে ধরছে। আর সেই দেখলাম যে একটা ছায়া আকৃতি তার 2 পা ধরে টেনে নিয়ে যাচ্ছে আমার শরীরের উপর দিয়ে। সে এত ভারী ছিল, আমি আর নড়তে পারতেছি না। আমি কি বাইকে ধরবো না তাকেই ধরবো? দস্তাদস্তি এক পর্যায়ে মশারি খুলে পড়ে এবং তার চিৎকার, আমি তো চোখ খুলে দেখতেছি সে তাকে টেনে নিয়ে যাচ্ছে আর খামচে ধরেছে তার 2 পায়ে। চিৎকার করলাম, মা সহ সবাই তখন জেগে উঠলো। আলো জ্বালানোর পর দেখলাম আমার ভাই কাঁপতেছিল। তার আলোতে দেখলাম 2টা হাত দিয়ে যে
তার ফাঁদে উঠছে, দাগ পড়ে গেছে এবং লালসে দাগ পড়ে গেছে। তারপরে সেদিন আর কারো ঘুম হলো না। পরদিন সে আবার বড় হুজুরের কাছে যায়। হুজুর জিনের মাধ্যমে জানতে পারে সে যে কয়েক বছর আগে যাকে লাথি মেরেছে সে একটা খারাপ জিন ছিল, এই জিনটা এখন তাকে ছাড়বে না, মেরে ফেলবে। তারপর হুজুর তাকে তাবিজ দিছে, কয়েক বছর উপদ্রব বন্ধ ছিল, এদের মধ্যে সে আঘাত আর করেনি। হঠাৎ তার তাবিজ হারিয়ে গেল। গত রমজানের ঈদে আমার ভাই এখন বিয়ে করেছে, তার বয়স এখন প্রায় 31, 2 সন্তানের জনক। তার শ্বশুর বাড়িতে সে বেড়াতে গিয়েছিল। রমজানের ঈদের পরদিন রাতে প্রায় মাঝ রাতে তার চিৎকারে বাড়ির লোকজন চোর এসেছে বলে সবাই জেগে উঠে, সে প্রচন্ড চিৎকার করতেছিল। সবাই ভাবছে চোর আসলো। তার দেশি অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির দিন বেরিয়ে পড়লো যে কোথায় কি হলো। পরে তারা প্রকৃত ঘটনা জানলো। জানার পর আসলে আমার ভাই খুবই লজ্জা পেল। লজ্জা পাওয়ারই কথা। আমি প্রিয় লিসনারদের কাছে জানতে চাইবো আসলে আপনাদের কাছে এরকম কোনো সমাধান আছে কিনা। যদি সমাধান থেকে থাকে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে। মঞ্জু মিরপুর থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে তিনি জানিয়েছেন যে আজকের ঘটনাগুলো অনেক ভালো লাগছে তার কাছে। আকাশ আমাদেরকে আমবাগান রাজশাহী থেকে SMS করেছেন এবং তার অনেক ভয় লাগছে জানিয়েছেন। মাসরুর আমাদের SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন ফাহিম, আমাদেরকে SMS করেছেন রসুলপুর থেকে নাসিম। মঞ্জু মিরপুর 12 থেকে আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে বিপ্লব নরসিংদী থেকে। সাদ্দাম আমাদেরকে মতলব নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন। এছাড়াও আসিফ যশোর থেকে SMS করেছেন। বেহু আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে। আমাদেরকে ময়মনসিংহ থেকে জুবাই আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে আতাউর রহমান নরসিংদী থেকে। এছাড়া আমাদেরকে ইমরান SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে কাউসার। SMS করেছেন টনি। তারা 5 বন্ধু মিলে ভূত এফএম শুনছেন। আমাদেরকে ফুর্তি শুভ SMS করেছেন গাজীপুর থেকে। কবির আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে নিজাম উদ্দিন নোয়াখালী থেকে। আমাদেরকে এছাড়াও মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে আবারও SMS করেছেন। রেগুলার তিনি SMS করেন এবং তিনি বলছেন আজকে ঘটনাগুলো সত্যি অনেক ভালো লাগছে। আমার ওয়াইফ সোনিয়া, তারপর পড়তে পারলাম না SMSটা। আমাদেরকে এছাড়াও কিশোর SMS করেছেন। SMS করেছেন জান্নাত। SMS করেছেন আমাদেরকে নূর ইসলাম। মহিদ আমাদের SMS করেছেন গাজীপুর থেকে। জুনায়েদ আমাদের চট্টগ্রাম থেকে SMS করেছেন। আমাদেরকে অর্পা SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে মানিক যাত্রাবাড়ি থেকে। রাব্বি আমাদের রাজশাহী থেকে SMS করেছেন। এছাড়া আমাদেরকে আমির হামজা SMS করেছেন ময়মনসিংহ থেকে। এছাড়াও মাসুদ পারভেজ আমাদের SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনি টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং যদি আপনি আপনার কোনো ঘটনা আমাদের পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর নিয়মটি হচ্ছে আপনার ঘটনাটি লিখে ফেলুন এবং সেই সাথে আমাদের ইমেল অ্যাড্রেসটি নোট করে ফেলুন বা মনে রাখুন bhutfm@radiofurti.fm। এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। আর স্পেলিংটি হচ্ছে BHTTFM@radioforti.fm। এখানে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠাতে পারেন আপনার অডিও ক্লিপ। এবং আপনি অবশ্যই ঘটনার শুরুতে উল্লেখ করে দিন যে এই ঘটনাটি আপনি কিভাবে চান। আপনি চান কি যে স্টুডিওতে এসে এই ঘটনাটি সবার সাথে শেয়ার করতে, নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাই। আমরা আপনাদের সাথে সবসময় আছি এবং আপনাদের ভালো লাগাকে মাথায় রেখেই আমরা সব নতুন নতুন সংযোজন করছি ভূত এফএমে। এবং সেই সংযোজনের একটা অংশ যেটা আমরা গতবার একবার করেছিলাম, সেটা আবারও করলাম। সেটা হচ্ছে যে আমাদের টিমকে আমরা পাঠালাম ঢাকার বাইরে কোথাও। এবং এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আপনি যদি জানেন যে আপনাদের এলাকায় কোনো হন্টেড প্লেস থাকে, তার বর্ণনা এবং তার সেই যে ঘটনাগুলো প্রচলিত আছে সেই ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের এই ইমেল অ্যাড্রেসে। আমরা চেষ্টা করব ভূত এফএম টিম নিয়ে সেখানে পৌঁছে যাওয়ার। আর আমাদের একটা টিম আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে চট্টগ্রামে ফয়েজ লেকে তারা রয়েছেন এবং তারা সবাই অপেক্ষায় আছেন কিছু ঘটার। এবং যদি সেটা ঘটলো কি না ঘটলো সেজন্য আপনাকে আরো একটা সপ্তাহ অপেক্ষা করতে হবে। আগামী সপ্তাহে অর্থাৎ আগামী শুক্রবারে আমরা এই সমস্ত যারা আজকে ওখানে এক্সপেরিয়েন্স করছেন ঘটনা তাদেরকে নিয়ে আসবো স্টুডিওতে এবং তারা সরাসরি শুনবেন, আপনাদের শোনাবেন যে কি ঘটনা ঘটেছিল সেখানে। আমাদের এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন লিসেনার আমাদের এখানে উপস্থিত আছেন এবং তিনি খুবই আগ্রহী। তিনি একদম সরাসরি, তিনি না বলে সে বলা ভালো, সরাসরি আমাদের স্টুডিওতে এসে হাজির হয়েছে। খুবই ছোট, মাত্র ক্লাস 2-তে পড়ে। তো আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম। আমি আপনাদের সাথে তাকে একটু পরিচয় করে দিতে চাই এবং জানতে চাই যে কেন সে ভূত এফএম শুনে। তোমার নামটা একটু বলবা? আমার নাম সারোয়ার তাহসিন রিদ্দু। ওকে, তো তুমি ভূত এফএম রেগুলার শোনো?
জি। ভূত এফএম রেগুলার শোনো? কেন শোনো ভূত এফএম? কারণ আমার ভয় লাগে এবং এই যেভাবে বলে সেরকম আমার মামার দেখে দেখে আমি এটা শুনি। ওকে, তুমি ভয় পাও? আমি ভয় পাই, সেটাই আমার মজা লাগে। ওকে, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আবারও অনন্তর কাছে আমরা ফিরে আসছি। তবে তার আগে মনে হয় ব্রেক নেওয়া লাগবে না এখন। আমরা আচ্ছা, একটা ছোট্ট ব্রেক আছে আমাদের, একদমই ছোট ব্রেক, এবং তারপরে আমরা আবারও ফিরে আসছি। সো আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড, রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবাই মিলে সকাল FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুম, এবং আমরা আবারও সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রামে। জেনে নেই সেখানে কি অবস্থা। রয়েছেন আমার সাথে এই মুহূর্তে আমাদের সাথে আমাদের আউটডোর ব্রডকাস্টার সাদ। সাদ, কি অবস্থা এখন? হ্যালো হ্যালো। হ্যাঁ সাদ, কি অবস্থা এখন এই মুহূর্তে? হ্যালো হ্যালো। হ্যাঁ রাসেল ভাই। হ্যাঁ সাদ। হ্যাঁ রাসেল ভাই, কি অবস্থা এই মুহূর্তে? কি অবস্থা ওখানকার পরিস্থিতিটা যদি একটু আমাদের বলতেন। রাসেল ভাই, আপনার কথা বুঝতে পারছি না। আপনি যদি এই মুহূর্তে ওখানকার কি অবস্থা, এই পরিস্থিতিটা যদি আমাদের একটু বলতেন। রাসেল ভাই, আপনি কি জানতে চাচ্ছেন এই মুহূর্তের অবস্থাটা? হ্যাঁ, এই মুহূর্তের অবস্থা। রাসেল ভাই, এই মুহূর্তে হচ্ছে আমরা যে কজন এখানে ছিলাম তাদের মধ্যে আমরা কয়েকজন ডিসিশন নিয়েছি যে আজকে রাতে যতদূর সম্ভব থাকা যায় এখানে থাকবো, এবং আরো কিছু রাত যদি কোনো গভীর হয়, কারণ আমরা কয়েকজনের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, আমি যেটা লিসনারদের নেক্সট উইকে শেয়ার করবো আশা রাখি। মানে তাদের কথা মতে আমি এতটুকু শেয়ার করতে চাই, তারা বলেছে রাত যত গভীর হয় তত চান্স থাকে এই জিনিসগুলোর সাথে ফেস করার বা মুখোমুখি হওয়ার। মানে যেহেতু এসেছি এই ধরনের চান্স কখনো পাই না পাই আমি বলতে পারছি না। আমরা যারা আছি সবাই খুবই এক্সাইটেড এবং চেষ্টা করছি যে যত রাত পর্যন্ত থেকে যদি কিছু করা যায়, কোনো একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স নিয়ে যেন আমরা শিখতে পারি এবং নেক্সট উইকের লিসনারদের সাথে যেন আমরা শেয়ার করতে পারি। মানে এইটা এই মুহূর্তে আমরা প্ল্যান করে বসে আছি। আচ্ছা, আমাদের সাথে আর এখন কেউ কি আছেন কথা বলার মতো, যার সাথে কথা বলতে পারি আমরা এই মুহূর্তে? আমি বুঝিনি। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা আবারও ফোন করি। আমরা আপাতত মানে আমার মনে হয় যে নেটওয়ার্ক একটা ঝামেলা হচ্ছে। আমরা আবারও আপনার কাছে ফিরে আসছি। আপাতত আমরা চলে যাই আমাদের স্টুডিওতে। আমাদের সাথে আবারও অনন্ত জয়েন করছে এবং অনন্ত এই মুহূর্তে আরেকটা ঘটনা নিয়ে আসছেন। তো আমরা অনন্তর কাছে শুনবো তাদের, মানে খুব ছোট ঘটনা, যেহেতু আমাদের সময়ও খুব শেষ হয়ে আসছে, তার মধ্যে বারবার আমাদের চট্টগ্রামে যেতে হচ্ছে। সো আমরা খুব ছোট করে শুনবো অনন্তর কাছে তার পরের ঘটনাটি। ওকে রাসেল ভাই, আমি এখন যে ঘটনা বলবো সেটাও আমার এক কলিগের কাছ থেকে শোনা। তো তিনি বেশ কয়েক বছর আগে তিনি খাগড়াছড়ি বেড়াতে যান। তো সেখানে বেড়াতে যাওয়ার পর তিনি, রাসেল ভাই আগে একটা কথা বলে রাখা ভালো যে খাগড়াছড়িতে কিন্তু অনেক জুম চাষ হয় সেখানকার লোকজন। তো সেখানে মহল্লার মতো একটা ছোটখাটো একটা মহল্লার মতো লোকজন একসাথে বসবাস করে। তো তিনি তেমনই একটা মহল্লায় যান। তো তিনি সেখানে যান তার এক রিলেটিভের বাসায়। তো রাতে তিনি ঘুমান। তো ঘুমানোর পর অনেক সকালবেলায় তারা জুমে চলে যায়, অর্থাৎ আজানের আগে অনেক সময় চলে যায়। তো তেমনই তিনি আজানের আগে অর্থাৎ 3টা কি 3:30টার দিকে তার ঘুম ভাঙে। তো উঠে দেখে যে তিনি কেউ নেই ঘরের মধ্যে, অর্থাৎ তারা যে রিলেটিভ তারা সবাই জুমে চলে গেছে, জুম চাষে চলে গেছে। তো তিনি প্রথমে ঘর থেকে বের হন। তো রাসেল ভাই ওয়েদারটা ছিল তো বৃষ্টি হয়ে গেছে, এরকম একটা ওয়েদার। তো তিনি বের হয়ে দেখেন যে চারিদিকে অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আর কাউকে দেখা যাচ্ছে না। তো তিনি ভাবলেন যে কিছু দূরে তো আছেন তার রিলেটিভরা, অর্থাৎ সেই জুমে। তো তিনি চিন্তা করলেন যে আমি একটু যাই, গিয়ে দেখে আসি কি অবস্থা তাদের, একটু দেখা, তারও একটু কিউরিওসিটি একটু দেখার জন্য। তো তিনি বের হলেন, বাসা থেকে বের হয়ে তিনি কাদা মাখা রাস্তা, তো তিনি হেঁটে 1 পা 2 পা করে সেদিকে যাচ্ছেন। তো তিনি অনেক দূর যাওয়ার পর রাসেল ভাই তিনি সেই জায়গায় পৌঁছে দেখলেন যে কেউ নেই সেখানে, অর্থাৎ অনেক ঢালু পর্যন্ত দেখা যাচ্ছে কেউ নেই। তো তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন সেখানে। তো একটা সময় তিনি দেখলেন যে তার থেকে অনেক দূরে, অর্থাৎ কিছু দূরে একজন অন্ধকারের মধ্যে কেউ একজন হেলে দুলে অর্থাৎ যাচ্ছে এটা। তো তিনি ভাবলেন যে হয়তো তিনিও হয়তো ঝুম চাষি হবে। তো তার কাছে হয়তো জিজ্ঞেস করলে হয়তো জানতে পারবেন তার রিলেটিভের খবর।
তো তিনি ওই লোকটাকে ডাকলেন, কিন্তু লোকটা তার কথায় দাঁড়ালেন না, তিনি হেঁটে চলে যাচ্ছেন তার মতো। তো রাসেল ভাই ও কাদামাখা রাস্তা যেহেতু, তো ও খুব আস্তে আস্তে যাচ্ছে এবং লোকটাকে ডাকছে, কিন্তু লোকটা দাঁড়াচ্ছে না, লোকটা তার মতোই হেঁটে চলে যাচ্ছে, অর্থাৎ অন্ধকারে বোঝাচ্ছে যাচ্ছে। তো ওই পেছন দিয়ে হেঁটে যাচ্ছে। তো রাসেল ভাই বিদ্যুৎ চমকানো আলোয় কিছু তো যাওয়ার পর বিদ্যুৎ চমকানো আলোয় হঠাৎ ও দেখলো যে মানে লোকটা যে হেঁটে গেছে কাদার মধ্যে কোনো পায়ের চিহ্ন নেই, অর্থাৎ কোনো একটা মানুষ হেঁটে গেলে রাসেল ভাই সেখানে কোনো পায়ের চিহ্ন থাকবে, কিন্তু সেখানে কোনো পায়ের চিহ্ন নেই। এবং ও আরো কিছু তো এগিয়ে গিয়ে দেখলেন যে আসলে ও যেটাকে মানুষ ভেবেছে আসলে সেটা মানুষের আকৃতি হলো কোনো মানুষ নয়, সেটা মানে মাটি থেকে অন্তত এক হাত উপরে কিছু একটা। তো রাসেল ভাই এটা দেখে ও ভীষণ ভয় এবং খুব জোরে চিৎকার করে। তো তার কিছু দূরই থাকে তার সেই রিলেটিভরা অর্থাৎ জুম চাষিরা, তো তারা ওর চিৎকার শুনে দৌড়ে আসে, এসে বলেন যে কি হয়েছে। তো ওনাদের কাছে তিনি ঘটনাটা খুলে বলেন যে এরকম এখানে ছিল। তো তারা বললেন যে আসলে এরকম মাঝে মাঝে এরকম সমস্যা হয় যে এরকম মানে লোক দেখে অনেকে পিছনে চলে যায় এবং পাহাড় থেকে পড়ে মারা যায়। তো রাসেল ভাই এটা ছিল ছোট্ট ঘটনাটা। ওকে, আমরা সরাসরি এখন চলে যাব তাহলে চট্টগ্রামে, এবং এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সাদ। আমরা সাদের সাথে সরাসরি কথা বলবো এবং দেখি যে এই মুহূর্তে আমরা জানি যে আমরা রেডিও ফুর্তি থেকে নির্বাচিত করেছি অনেককে এবং এয়ারটেল থেকে নির্বাচিত করেছি অনেককে, তো তাদের মধ্যে সাদ কার সাথে আমাদের কথা বলিয়ে দেয়। সাদ, এই মুহূর্তে আমরা কার সাথে কথা বলবো? আসলে আমার সাথে এই মুহূর্তে আছে আমাদের আরেকজন লিসেনার মাহবুব, তার সাথে কথা বলছি। ওকে, সো হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মাহবুব, কেমন লাগছে এই পুরো মানে অবস্থাটা বা এই মুহূর্তে আপনার অনুভূতিটা কি? অনেক একটু ভয়ও লাগতেছে, আবার এক্সাইটেড অনেক। আচ্ছা, অনেক এক্সাইটেড। আপনারা সবাই মিলে ছোট্ট একটা এক্সপিরিয়েন্স করেছেন, তো আপনারা সবাই তো শুনছি যে সারা রাতই সেখানে থাকবেন। কি মনে হচ্ছে অবস্থা দেখে? ওই যে দেখা যায় না যে আগেই একটা জায়গায় ঢুকে এমনি মানে মাঝে মাঝে ফিল করি আমরা যেখানে কিছু একটা ঘটতে পারে, তো সেরকম কিছু কি আসলে মনে হচ্ছে আপনাদের যে না কিছু একটা ঘটার সম্ভাবনা আছে বা যে কোনো মুহূর্তে কোনো একটা কিছু ঘটে যেতে পারে? মানে আপনাদের কি মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই যে কোনো কিছু ঘটতে পারে? জায়গাটা কি এমন? হ্যাঁ, এখন চাইতেছি তো কিছু দেখতে, যাতে আপনাদের কিছু শোনাতে পারি। এখন পর্যন্ত ওই জাস্ট আরেকটা ইনসিডেন্টই দেখলাম। আচ্ছা, বাট এনভায়রনমেন্ট অনেক প্রমিসিং, তো কিছু দেখবো। ওকে, আমরাও অপেক্ষায় থাকলাম। আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে। আপাতত আমরা চলে যাবো আবার স্টুডিওতে আমাদের অতিথির কাছে এবং তার কাছ থেকে আমরা আরো একটা ঘটনা শুনবো। শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:34। আর এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে আবারও রফিক ভাই, এবং তিনি আরেকটা ঘটনা বলবেন খুব ছোট করে, যেহেতু সময় খুব কম। তো আমরা তার পরবর্তী ঘটনায় চলে যাই। ধন্যবাদ রাসেল ভাই। প্রিয় লিসেনার্স, আমি যে ঘটনাটা বলবো সেটা আমার গ্রামের ঘটনা। আমি আগে বলেছি আমাদের গ্রামটা হিন্দু অধ্যুষিত গ্রাম। আমাদের বাড়িটার পাশে দক্ষিণ পাশে একটা জমির দক্ষিণ পাশে একটা বড় পুকুরের পাশে জমির কোনায় একটা দম্পতি একটা ঘর বেঁধে বসবাস করে আসতেছে। এই পুরুষ মানুষটি রিক্সা চালায় আর মহিলাটি ইউনিয়ন পরিষদে বিভিন্ন প্রজেক্টে ডেইলি বেসিসে কাজ করে। তাদের 3 সন্তান। ঘটনাটি 1993 সালের জানুয়ারি মাসে। আমি রাতে পড়তেছিলাম, হঠাৎ তাদের বাড়ি থেকে চিৎকার, চেঁচামেচি, কান্নাকাটি এবং ইত্যাদি শব্দ শুনতে পাচ্ছি। আমি মনে করলাম এটা তাদের সাপ্তাহিক আয়োজন, আমরা এতে অভ্যস্ত, তারা অভ্যস্ত, সুতরাং আমি বা আমাদের কেউ তাদের সে চিৎকার চেঁচামেচিতে সাড়া দিল না। কিছুক্ষণ পরে সে বাড়ির পুরুষ মানুষটি আমার নাম ধরে ডাকতেছেন আমি সেখানে যাওয়ার জন্য। তিনি আমাকে ডাকার পরে তার মহিলাটি বলতেছে যে নোয়াখালী আঞ্চলিক ভাষা যেটা বলি, হেতেরে আনিও না, আই চলে যাবো, অর্থাৎ আমাদের নিত না, সে চলে যাবে। আমি তাদের ডাক শুনে তাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। আমি যতই তাদের বাড়ির দিকে যাচ্ছি ততই মহিলার চিৎকার, কান্না, চেঁচামেচি শোনা যাচ্ছে এবং তার স্বামীকে সে বকতেছিল, স্বামী তাকে প্রহার করেছে। তারপর আমি আস্তে আস্তে তাদের ঘরের দিকে গেলাম, যাইয়া দেখলাম যে মহিলাটিকে প্রচন্ড আহত, তার স্বামী তাকে প্রচন্ড মার দিয়েছে এবং রিক্সার শিকল দিয়ে ঘরের খুঁটির সাথে বেঁধে রেখেছে। আমি যাওয়ার পরে তার শিয়রে বসলাম। সে আমাকে বলল, তুই এখানে বসিস না, তুই চলে যা। আমি বললাম, ফুফু আপনার কি হয়েছে? আমার কিছু হয়নি, আমি যেখান থেকে সেখানে চলে যাব, তুই চলে যা। আমি ওনার হাত ধরতে গেলাম আস্তে আস্তে। তিনি প্রাণপণ চেষ্টা করতেছেন আমার থেকে বাঁচার জন্য। একসময় তিনি তো বাঁধা, তুমি যতই চেষ্টা করুক উনি হাতকে নিবৃত্ত করতে পারবেন না। আমি তার হাত ধরলাম, হাত ধরার পরে আস্তে আস্তে আমি তার কনিষ্ঠ আঙুলকে চেপে ধরলাম। তিনি প্রচন্ড বেগে চিৎকার করলেন। আমি আস্তে আস্তে সূরা নাস, ফালাক, সূরা ইখলাস, আয়াতুল কুরসি গুলা পড়ে তাকে ফু দিলাম।
কিছুক্ষণ ফোন দিতে দিতে দেখলাম একসময় তিনি ঘুমিয়ে পড়ছেন। তখন আমি দেখলাম তাকে এত বেশি মেরেছে, আমি বললাম তাকে মেরেছেন কেন? বলছে তাকে ভূতে ধরেছে এই কারণে মেরেছি। আমি বলতাম মার তো ভূতে খায়নি, খেয়েছে আপনার ওয়াইফ, এইভাবে মারা ঠিক হয়নি। আমি প্রকৃত ঘটনা জানতে চাইলাম যে ঘটনা কি হয়েছে বলুন। তিনি বললেন, উল্লেখ করা দরকার আমাদের বাড়ি থেকে রিক্সায় আসতে একটু দূরে, রিক্সা দিয়ে ঘুরে আসতে হয়, একটু সময় বেশি লাগে। সে বড় রাস্তা থেকে নামলে ফুল ফেরলে অনেক দূর ঘুরে বাড়ি আসতে হয়। সেদিন ছিল শনিবার। লোকটা বাজারে মাছ কিনেছিলেন, মাছ কিনে ব্যাগে ভরে সে রাস্তা দিয়ে ফুলের উপর যখন আসলেন তিনি দেখলেন এলাকার কিছু ছেলে ফুলের উপর বসা। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন বাড়ি যাবে কিনা। তারা বললো তারা যাবে না। ঠিক তারা যাবে না, তিনি রিক্সা নিয়ে বাড়ি চলে আসলেন। আসার পরে স্ত্রীকে মাছগুলা দিয়ে বললো মাছগুলা কুটো। তিনি ঘরে ঢুকলেন। ঘরে ঢুকার পরে স্ত্রী বললো এই আমি চলে যাচ্ছি। তো বললো কোথায় যাচ্ছ? বললো আমি যেখান থেকে এসেছি সেখানে চলে যাচ্ছি। এই কথা বলে উনি তো বুঝতে পারলেন যে কিছু একটা ঘটেছে। তিনি তার থেকে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসলেন, তার মহিলাটিকে দেখতে পারলেন না। অন্ধকারে মহিলাটিকে খোঁজাখুঁজি করে দেখতে পেলেন তিনি মাছ নিয়ে নারকেল গাছে উঠে যাচ্ছে। লোকটাও প্রচন্ড সাহসী ছিলেন। তিনি মহিলাকে নারকেল গাছ থেকে টেনে নিয়ে নামালেন। নামানোর পরে বললেন যে তুই কোথায় যাবি? বলছে আমি ফুলের উপর যাবো। কেন যাবি? আমি সেখান থেকে গেছি, সেখানে যাব। তো সেখান থেকে কেন এসেছি? বলছে যে আপনি আসতে বলছেন তাই এসেছি। আমি তো তোদেরকে আসতে বলিনি, আমি তো ছেলেদেরকে আসতে বলছি। বলছে ওরা আসেনি তাই আমরা চলে এসেছি। বলেছে তোরা কত ভাই? বলছে আমরা 7 ভাই, আমরা ফুলের উপর থাকি, আমরা সেখান থেকে আসি, কেউ যদি আমাদেরকে ডাক দিয়ে আমরা যাই, মাছ খেতে এসেছি। তখন এই পুরুষ লোকটি বললো যে এখন তোরা কি নিয়ে যাবে? বলছে আমরা এখন মাছ নিয়ে যাব। এই কথা বলার পর তিনি মাছের থলিটাকে দূরে সরে মারলেন এবং মহিলাটাকে বেঁধে প্রচন্ড মার দিলেন। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ আসল ভাই, ধন্যবাদ। আপনাদের অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আবারও চট্টগ্রামে, তবে তার আগে বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। সালমান আমাদের SMS করেছেন এবং সালমান SMS করেছেন আমাদের রাশেদ ইসলাম SMS করেছেন আমাদেরকে জুয়েল, এছাড়াও কাইয়ুম চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন। আজকের ঘটনাগুলো তার কাছে খুব ভালো লাগছে। ইরাক আমাদের SMS করেছেন, এছাড়া আমাদেরকে SMS করেছেন নিম্মি NSU থেকে এবং আমাদেরকে তিনি সিলেক্টেড হতে চান। আচ্ছা নেক্সট টাইম অবশ্যই সেজন্য আপনি যেটা করতে হবে, আপনার ঘটনাটা পাঠিয়ে দিতে হবে আমাদেরকে আমাদের অ্যাড্রেসে fulte@radio.fm এখানে। এবং আপনারা জানেন যে সমস্ত ঘটনাগুলো যখন আপনাদের ভালো লাগে আমরা অনেক প্রশংসা পাই, ঘটনা খারাপ লাগলে অনেক প্রশংসা, মানে কোনো প্রশংসাই পাই না, উল্টাটা পাই আর কি। তো এটা ডিপেন্ড করে আমাদের গেস্টদের ওপরে, তারা কিভাবে প্রেজেন্ট করছেন। তো আপনাদের জীবনের সেরা ঘটনাগুলো জন্য আমরা অপেক্ষায় থাকি প্রতি সপ্তাহে এবং আমরা জানি যে আপনারা আমাদের হতাশ করবেন না এবং আশা করছি যে রেগুলার এভাবে আপনারা আমাদের ঘটনা পাঠিয়ে যাবেন। আশিক আমাদের SMS করেছেন আমাদেরকে ভুবন, SMS করেছেন আমাদেরকে কবির জিঞ্জিরা থেকে, আমাদেরকে জিকরুল SMS করেছেন, জ্যাকি চিটাগং থেকে SMS করেছেন, রাজীব নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, আশিক আমাদের SMS করেছেন পোস্তগোলা থেকে, আমাদেরকে ভুবন ফেনী থেকে SMS করেছেন, কবির কবিরের SMSটা আমি পড়েছি, আমারও এসছে। স্বাধীন আমাদের SMS করেছেন, এম এ মারুফ রাজশাহী থেকে SMS করেছেন, খুব ভালো লাগছে তার কাছে। সঞ্জিত ঢাকা থেকে, বংশাল থেকে SMS করেছেন, নিজাম আমাদের SMS করেছেন নোয়াখালী থেকে, আতিয়া আমাদের SMS করেছেন। তো যাই হোক, আমাদের দেখতে দেখতে কিন্তু আসলে সময় শেষ হয়ে আসছে। আমরা চলে যাচ্ছি আবারও চট্টগ্রামে, দেখি সেখানে কি করছে। তো আমরা কথা বলছি সরাসরি চট্টগ্রামে, আমাদের আউটডোর ব্রডকাস্টার সাদ ওখানে রয়েছেন, তার সাথে আমরা একটু কথা বলি। এই মুহূর্তে সাদ, কি অবস্থা, আপনার অবস্থান কোথায় এবং কি অবস্থা, কি ঘটছে সেখানে? হ্যালো হ্যাঁ, এটা বাবু ভাই, তার মানে বাবু ভাই। হ্যাঁ বাবু ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনারা, কি ঘটছে সেখানে এই মুহূর্তে? আমরা আছি ভালো, আমরা এখন ওখানে বসে আছি আপনাদের বোটের মধ্যে, সেই একই রকম নিস্তব্ধ পরিবেশ, আশেপাশে কুয়াশা, অন্ধকার, আর গাছপালা নড়ছে, সবকিছুই বেশ ভর্তি মনে হচ্ছে আর কি। আর এখানে তো আসলে অনেক মানে আপনার ঘটনা আমরা শুনেছি এসে, তো সেগুলো হয়তো আর কি অনেকটাই সত্যি, অনেকগুলো সত্যি, কারণ এখানকার অনেক লোকাল মানুষের কাছ থেকে আমরা এগুলো পেয়েছি। আচ্ছা, মানে একটা অসাধারণ একটা পরিবেশ এখানে। আচ্ছা, আমরা জানি যে অনেকেই হয়তো অপেক্ষা করে আছেন আগামী এপিসোডে এই ঘটনাগুলো শোনার জন্য। তো আপনার সঙ্গে রয়েছেন আবরার ভাই, আমরা একটু আবরার ভাইয়ের সাথে কথা বলতে চাই। আবরার ভাই, হ্যাঁ, আমরা আবরার ভাই অথবা ফারনান যে কোনো একজনের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, আমরা মানে ভয় পাচ্ছি। আবরার ভাই মানে একটু কথা বলতে উনি মানে ভয় পাচ্ছেন, ওদিকে আসছেন আর কি। আচ্ছা, আপনি নাহিদের সাথে আপনি কথা বলুন। আচ্ছা, নাহিদের সাথে আমরা একটু কথা বলি। নাহিদ এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। এবং নাহিদ, কি অবস্থা ওইখানে, পরিবেশটা কিরকম লাগছে আপনার কাছে? হ্যাঁ নাহিদ, পরিবেশটা কেমন লাগছে আপনার কাছে এই মুহূর্তে? প্রচন্ড ভয় লাগতেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কয়েকজন যে আমরা এখানে থাকবো আজকে,
দেখা যাক কি হয়, আপনারা সবাই দোয়া করেন যেন শেষ দিকে যেতে পারি। ওকে, আচ্ছা আমরা একটু সাদের সাথে কথা বলতে চাচ্ছি, সেটা কি সম্ভব? সাদ কি আশেপাশে, আপনাদের আশেপাশে আছেন, মানে নাকি আপনারা একটু বেশি বিচ্ছিন্ন হয়ে গেছেন? জি ভাইয়া, আমরা মানে একদম গান নিয়ে যেন ফিরতে পারি ভাইয়া, এই দোয়াটা করেন। আচ্ছা, সাদ আছে আপনাদের সাথে? সাদ এই মুহূর্তে? জি জি ভাইয়া, আপনার সাথে কথা বলেন ভাই। আচ্ছা, আমরা একটু সাদের সাথে কথা বলি। হ্যাঁ সাদ, তা আমরা শেষ করতে যাচ্ছি আপনার মানে পুরো সময়টায় যে যা হলো এবং যা ঘটতে যাচ্ছে সেই সময়, সেই ব্যাপারটা একটু লিসনারদের আপনি যদি একটু জানিয়ে দিতেন আপনার ভাষায়। রাসেল ভাই, সবার একটা মাত্র এই মুহূর্তে সবার একটাই কথা যে আজকে রাতে এটা শেষ দেখে ছাড়বো আমরা, যতটুকু পর্যন্ত পারি সাহস যতটুকু পর্যন্ত কুলায়। শুধু আপনার কাছে এবং লিসনার যারা শুনছে তাদের কাছে বলতেছি যেন জান নিয়ে ফিরতে পারি, পরের সপ্তাহে তাহলে এক্সক্লুসিভ কিছু কাহিনী বলতে পারবো ইনশাল্লাহ। ওকে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এন্ড উইশ ইউ অল দ্য বেস্ট। আশা করছি যে সেরকম ভয়ঙ্কর কিছুই ঘটবে, কিন্তু আপনারা সবাই নিরাপদে থাকুন সেইটাও আশা করছি একই সাথে। এবং আমরা আগামী সপ্তাহ পর্যন্ত আপনাদের সবাইকে আসলে ইনফ্যাক্ট ওয়েট করতে হবে কি ঘটেছে না ঘটেছে সেই ঘটনাগুলো জানার জন্য। এবং আমরা অসংখ্য ইমেল পেয়েছি, সেখানে উল্লেখ করা আছে যে এরকম মানে ফয়েজ লেক খুবই 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 হন্টেড, এবং সেইখানকার মানুষজন যাদের সাথে গিয়ে আমাদের রেডিও ফুর্তি এবং এয়ারটেলের মেম্বাররা যারা ওখানে গিয়ে কথা বলেছেন, তারা সবাই 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 এই ব্যাপারগুলোতে শিওর হয়েছেন যে ওইখানে মানুষজন যারা আছে তারা প্রত্যেকেই বলেছেন যে হ্যাঁ এটা খুবই হন্টেড একটা প্লেস। তো আমরা খুবই ওয়েট করে আছি যে তেমন কিছু ঘটবে। এখনো পর্যন্ত যদিও কিছু ঘটেনি, কিন্তু ওইখানকার লোকজন যারা আছেন তারা সবাই কিন্তু জানিয়েছেন আমাদেরকে যে যত বেশি রাত হবে সম্ভাবনা তত বেশি বাড়বে। আমার কেন যেন মনে হচ্ছে যে রাত 3টার পরে কোনো একটা কিছু ঘটতে পারে। 3টাটা খুব একটা অদ্ভুত টাইম, রাত ঘড়ি কাটে যখন 3টা, ঠিক সেই মুহূর্তে কোনো কিছু যদি ঘটে বা কোনো কিছু যদি এক্সপেরিয়েন্স করে থাকেন সবাই, এবং আমার মানে খুবই আশা যে সেটা তারা এক্সপেরিয়েন্স করে আসুন। আশা করবো যে তারা খালি হাতে আসবেন না। কি হবে না হবে সেই জন্য আপনাদেরকে আগামী এক সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হবে। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বারবার এই ঢাকা স্টুডিও থেকে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন মাসুম, আমরা ছিলাম, আমাদের অতিথিরা ছিলেন যারা আপনাদেরকে এই মুহূর্তে বিভিন্ন ঘটনা উপহার দিলেন। সবাইকে আমার পক্ষ থেকে, আমার রেডিও ফুর্তির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, আমার মাসুমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা এই আগামী সপ্তাহে আমাদের গেস্ট থাকবেন যারা এখন ফয়েজ লেগে আছেন, তারপরেও আপনারা আমাদেরকে কিন্তু অবশ্যই ঘটনা পাঠাতে ভুলবেন না। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভূত FM @radiofurti.fm। আগামী সপ্তাহে একটা ফাটাফাটি ভূত FM এর ঠিক এটার চাইতেও আরো মারাত্মক কিছু দেবার আমরা একটা মানে কি বলবো যে একটা আশা রাখি, এবং আশা করছি যে সেই আশা সফল হবে, আশা করছি সেটাই। আগামী সপ্তাহ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা। ফুর্তি।